সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। যারা নতুন আছো এই ক্লাসটিতে তাদের জন্য বলে দিই যে আমাদের একটা পিওয়াইটি সিরিজ চলছে ম্যাথ এবং রিজনিং এর, যে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ারে আসা যে সকল ভালো কোশ্চেন্স গুলো রয়েছে ম্যাথ এবং রিজনিং এর, ঠিক আছে, সেগুলো এখানে আমরা ডিল করছি এবং ফুললি পোস্টমর্টম করছি সেই প্রশ্নগুলো। তো আর কিছু বলার নেই, এটুকুই আমাদের জাস্ট ক্লাসটা, মানে এটুকুই জাস্ট বলার যে দেখো ক্লাসটা, যদি ভালো লাগে তো জানিও, না ভালো লাগলে তাও নিচে কমেন্টে রিভিউ দিও, আমি সেই অনুযায়ী নিজের অ্যাপ্রোচগুলোকে শোধরানোর চেষ্টা করবো। এবং নতুনদের জন্য, সরি নতুন বলছি না, যারা পুরোনো অলরেডি ক্লাসগুলো করছো তাদের জন্য, তাদেরকে কিছু বলার নেই, তারা আই থিঙ্ক বুঝতেই পারছো ক্লাসটার লেভেল কেমন চলছে কি না চলছে। এবং আরো একটা জিনিস বলে দিই, যে এখানে আমরা অনলি গুড কোশ্চেন্স গুলো নিয়ে ডিল করছি, ঠিক আছে, ভালো কোশ্চেন্স গুলো নিয়ে, আরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিতে আসা। কারণ ওই আতিপাতি কোশ্চেন গুলো তো নিয়ে লাভ নেই, যেগুলো আমাদের সবাই পারে। তো যেগুলোতে একটুখানি ডিফিকাল্ট হয়, মানে ডিফিকাল্টি ফিল করে প্রত্যেক স্টুডেন্ট, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা এখানে ডিল করছি। চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। কি বলেছে আজকে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য ভিজিবল ফেসেস ইন দ্য গিভেন ফিগার। মানে আমাদের যেই একটা রেক্টাঙ্গেল, তারপরে আমাদের বর্গক্ষেত্র, অনেক কিছু মিশে একটা ফিগার টাইপের আছে, দেখি কি বলছে আসলে। প্রদত্ত চিত্রে দৃশ্যমান মুখগুলির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে যেই যেই তুমি মুখগুলো দেখতে পাচ্ছ না, এগুলো তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এই যে পৃষ্ঠতল ফল প্লেও, জাস্ট আমাদের ক্ষেত্রফল ভাবো, ঠিক আছে, ক্ষেত্রফল চেয়েছে। তো দেখি কিভাবে কি আমাদের করা যায়। আগে দেখো তো, এখানে দেখো আমার দেখে মনে হচ্ছে যে এখানে আয়তক্ষেত্রও থাকতে পারে, আবার বর্গক্ষেত্রও থাকতে পারে। তো আমি দুটো সূত্রই তোমাদের লিখিয়ে দিই, তারপরে যা বলার বলছি। একটা দেখো আমাদের আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল। আয়তক্ষেত্র সূত্র হলো কি আমাদের, যদি ক্ষেত্রফল জিজ্ঞেস করে, এরিয়া, এরিয়া জিজ্ঞেস করলে হবে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। এবং যদি এর ডায়াগোনাল জিজ্ঞেস করে, ডায়াগোনাল বা কর্ণ, কর্ণ মানে এই যে এখান থেকে শুরু করে এই দূরত্বটা, এটাকে বলে ডায়াগোনাল। ডায়াগোনাল জিজ্ঞেস করলে সেটা হবে আমাদের রুট ওভার, বা আগে লেন্থ লিখ, একই ব্যাপার, লেন্থের স্কোয়ার প্লাস বেস বা ভূমি স্কোয়ার। মানে আমাদের পাইথাগোরাসের উপপাদ্যটা এখানে আমাদের খাটে, যেটা আগের দিনে ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে, সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়। এখানে ডায়াগোনাল স্কোয়ার তুমি করতে পারো, ডায়াগোনাল স্কোয়ার সমান, ডায়াগোনাল মানে এখানে আমাদের অতিভুজ, ঠিক আছে, এই যে এটা আমাদের হাইপোটেনিউস, এটা আমাদের হাইপোটেনিউস, এটা আমাদের ব্রেথ, এটা আমাদের লেন্থ, ঠিক আছে। চলো এখান থেকে এই দুটোই জিজ্ঞেস করে। আর যেহেতু তোমাকে যদি পেরিমিটার জিজ্ঞেস করে, পেরিমিটার বা আগের দিন আই থিঙ্ক পেরিমিটারকে আমি ক্ষেত্রফল বলে ফেলেছিলাম ফ্লোতে। পেরিমিটার মানে ক্ষেত্রফল না ভাই, পেরিমিটার মানে পুরোপুরি পরিধি, পরিধিটা। পেরিমিটার হয় আমাদের 2 × L+B, বা এটাকে এরকম লিখতে পারো, দুটো এল, দেখো এই পাশে দুটো এল আছে, একটা এল, দুটো এল, আবার দুই পাশে দুটো বি, ব্রেথ, ঠিক আছে। তো চলো এটা কমপ্লিট হলো। এবার আসছি আমাদের বর্গক্ষেত্রতে। বর্গক্ষেত্রটা আমাদের এরকম দেখতে হয়, খুব সুন্দর, মানে ওর চারটে বাহুই সমান, ওর কোনো ঝামেলা নাই, চারটেই সমান। আর যে আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র এই দুটো সমান, এই দুটো সমান, এই দুটো সমান, আর এই দুটো সমান, ঠিক আছে। এবং দেখো যে বর্গক্ষেত্র আমাদের, তার তো কোনো ঝামেলাই নেই, আমরা জানি। তাহলে বর্গক্ষেত্রে আমাদের যদি ক্ষেত্রফল জিজ্ঞেস করে বা এরিয়া, তাহলে সেটা হয়ে, দেখো প্রত্যেকটা বাহু তো আমাদের এ এ, কোন বাহুতে আর কোনো ফারাক নেই, সবকটা এ, তাহলে এটার ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের A², ঠিক আছে। যদি এটার পরিধি জিজ্ঞেস করে বা পেরিমিটার, তো হয়ে যাবে, দেখো চারটে এ আছে, সো 4 লিখে দিলাম, ঠিক আছে। বা তুমি এ এ যোগ করে চারটে এমনিও লিখতে পারো, একই ব্যাপার। আর কিছু হয়, আরো একটা জিনিস এখান থেকে হয়, এটারও ডায়াগোনাল আছে একটা, এটা একটা ডায়াগোনাল হয়, ঠিক আছে। ডায়াগোনাল ফর্মুলাটা দেখে নাও, এটাকে হয়, বাদ দাও, ওরকম ভাবে বলবো না, তাহলে জিওমেট্রি একটা পার্ট হয়ে যায়। নর্মাল ভাবে তোমরা দেখো, ডায়াগোনালকে ধরা হয় আমাদের 2√2a, মনে থাকে জানো, ঠিক আছে, √2। এবার কেন হয় সেটাও দেখো বলছি। এখানে যদি 1 1 ধরো, এই রেশিওটা আসে √2, কারণ এই মাঝখানের প্রত্যেকটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি করে, এটা √2 আসে সেই কারণ। এবার যদি বললে যে, মানে তোমরা কেউ ধরো জিজ্ঞেস করে কেন আসে এটা কি না আসে, দেখো এটা একদম আমাদের বেসিক জিনিস। কারণ 45 ডিগ্রি, এখানে ধরো এটা যদি 90 হয়, এই দুটো হবে আমাদের 45 ডিগ্রি 45 ডিগ্রি করে। আর 45 ডিগ্রির সামনে আমাদের এক থাকে, 45 ডিগ্রির সামনে এক থাকে, আর 90 ডিগ্রির সামনে √2 থাকে। এটা যদি আরো টেস্টে আমার কাছ থেকে জানতে চাও, যখন আমি জিওমেট্রি ক্লাসগুলো আমাদের সুবিধার থেকে ধরবো, ওখান থেকে দেখো, আই থিঙ্ক খুব সুবিধা হবে। চলো আর কিছু বলার নেই, এটুকু দিয়েই জিনিসটা আসবে, নেমে যাবে এখান থেকে। চলো এবার দেখা যাক। এবার এই ছবিটা আমি মেইনলি ডাউনলোড করেছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এই ছবিটা কিন্তু পরীক্ষা হলে আমাদের কোনো কাজ নেই, পরীক্ষা হলে তুমি জিনিসের কনসেপ্টটা জাস্ট এখান থেকে বুঝে যাও। পরীক্ষা হলে দেখে দেখে নামাবে তুমি, নাহলে কিন্তু হবে না। পরীক্ষা হলে তুমি ধরো সব লিখতে বসছো ABCD, জীবন শেষ হয়ে যায়। এবার দেখো,
এখানে দেখো আমাদের একটা রেক্টাঙ্গেল রয়েছে, ঠিক আছে? রেক্টাঙ্গেল মানে আমাদের আয়তক্ষেত্র। রেক্টাঙ্গেল রয়েছে যার একটা দৈর্ঘ্য আছে আমাদের 15, আর এটা দেখো ব্রেথ। এই ব্রেথ দেখো, এটা যদি 7 হয় তাহলে এটাও দেখো 7 হবে। তাহলে 7 কত হয় আমাদের? 105। এটা তো লেখাও হবে না, এটা জাস্ট লেজার পেন। চলো তাহলে এটা কত হয়ে গেল আমাদের? 105। তাহলে ঝপ করে চলো লিখে ফেলি। তাহলে আমাদের এই দিকটা দেখো, এ বি, এই যে এইটার দিকে তাকাও, এ বি, এই যে বি এ আই জে, এই যদি রেক্টাঙ্গেলটাকে ধরো, এই রেক্টাঙ্গেলটাকে ধরলে এর ক্ষেত্রফলটা কত হয়ে যাবে তাহলে? দেখো এটা হচ্ছে 7, এটা 7 মানে কি? এই যে এটা যদি 7 হয় তাহলে এটাও তো 7 হয়, এমসিওরটা। এটা 7, আর দেখো ওর লেন্থটা কত আছে আমাদের? লেন্থ আছে 15। তাহলে 7 আর 15 গুণ মারলে আমাদের কত হবে? 7 আর 15 মধ্যে যদি গুণ করা যায়, তাহলে এটা তোমরা এরকম ভাবে লিখেও করতে পারো যে রেক্টাঙ্গেল, চলো প্রথমটা এরকম লিখে দেখাই, এ বি জে আই। এ বি জে আই এর ক্ষেত্রফল কত হবে আমাদের? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ 15 আর ব্রেথ কত আমাদের? 7। তাহলে 6 15 90, 7 15 105। 105 বেরিয়ে গেল। পরেরগুলো লিখবো না কিন্তু, ঠিক আছে? পরেরগুলো একবার ডিরেক্ট করবো। তারপরে তাকাও তুমি, এটা তো 7 হয়ে গেলো। চলো এবার এই যে এই পার্টটার ক্ষেত্রফল আমরা বার করি, দেখি এই পার্টটার ক্ষেত্রফল আমাদের কিভাবে বেরোয়। চলো, এটা দেখো 7 আছে, আর তাহলে তো আমাদের এই এই পার্ট, এই জায়গাটা লাগবে, এই জায়গাটা লাগবে, এই জায়গাটা। চলো দেখি কি করে আমরা বের করতে পারি এই জায়গাটা কত। চলো থাকো, এবার এই পাশের দিকে আসো, ফট করে উপর দিকে, এই যে এই উপর দিকে আসো, উপর দিকে আসো, তাহলে বুঝতে হবে। দেখো এই পার্টটা হলো গিয়ে আমাদের 8, ঠিক আছে? এই পার্টটা হলো গিয়ে কত আমাদের? 8। এবার বাদ দাও, এই হিসেবটা তো পরে আছে, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই উপরটা দেখো, উপরটা দেখো, এই পার্টটা দেখো আমরা আরামসে বের করে ফেলতে পারবো এখন। এই পার্টটা, এই পার্টটা দেখো, এক পাশ হলো আমাদের 8, আরেক পাশ দেখো একটা লেন্থ হলো 8, আর বেথ হলো কত আমাদের? 5। তাহলে 5 এটা কত হয়ে যাচ্ছে এখান থেকে? 40। এটা আমরা কোনটা বার করলাম বলতো? সিডি ই আর এল লিখে দেবো, সিডি ই এল, ঠিক আছে? সিডি এল বার করলাম, রেক্টাঙ্গেল। তারপরে দেখো আর কোথায় আছে? এই দুটো কমপ্লিট হলো। এবার এটাতে আসো, এই যে এইটাতে আসো, এটাতে আসো, এটাতে আসলে এই উপরে দেখো এই 5, তাহলে নিচের দেখো এইটাতে সাথে এটাই থেকে আছে, তাহলে এটাও আমাদের কত হবে? 5 হবে এই অনুযায়ী। এটাও কত হয়ে গেলো? 5। এবার দেখো আমাদের এইটা লাগবে, এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে। এটা কি করে পাবো? তাকাও তো, উপরে দেখো, উপরে টোটালটা কত আছে আমাদের? 20। টোটালটা কত আমাদের? 20। ভালো করে দেখবে, টোটালটা যদি 20 হয়, আর এই দেখো এখানে আসো, এটা 7 আমাদের, মানে 7 মানে এইটুকু অংশ আমাদের 7, ঠিক আছে? বোঝা গেছে আই থিঙ্ক? এইটুকু অংশ আমাদের 7, এই যে এইটুকু অংশ। তাহলে এই পাশের অংশ, এই অংশটুকু কত হবে আমাদের? এই অংশটুকু আমাদের 13 হয়ে যাবে না? 20 মাইনাস 7 করলে আমাদের 13 হয়ে যাচ্ছে। 13, নিচলা অংশটা হয়ে গেল, এটা হয়ে গেল 13 আমাদের। এটুকু 13 হলো, এটুকু 13। তাহলে এই পাশটা হলো ব্রেথ হলো আমাদের 5, আর এটা কত হয়ে গেল আমাদের? 13। এখান থেকে আর লিখছি না, আমার ভালো লাগছে না, জাস্ট এখান থেকেই বুঝে একবার। তাহলে দেখো কত হয়ে যাবে? 5 কত হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে? 65। আর একটা ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। চলো আর কিছু আছে? চলো এটাও বের করে ফেলতে পারবো ডাইরেক্ট, এখান থেকে এটাও বের করে ফেলতে পারছি। তাহলে এটুকু তো আমাদের 13 পেয়ে গেছি আমরা। এটাও চলো বের করে ফেলি সব করে। দেখো এটা 13, এটা যদি 13 হয়, এটার ব্রেথ কত দেখো তো আমাদের? এটা তো লেন্থ পেলাম, আর ব্রেথ কত? ব্রেথ দেখো, এই যে ব্রেথ দেখো 8। এই দেখো, এই যে এটা যদি আমাদের গোটা 8 হয়, তাহলে এই যে এটাও তো আমাদের 8 হবে, এটাও তো 8 হবে। বোঝা গেছে আই থিঙ্ক? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে দেখো এই ব্রেথটা কত হয়ে গেল আমাদের? 8। তাহলে 8 কত হয়? 7 91, 8 104, 104, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। আমাদের এই জায়গাটা বেরোলো। আর কিছু পড়ে আছে? আরো পড়ে আছে হলো এই যে এই দুটো জায়গা পড়ে আছে। এবার তাকাও তো ভালো করে, এই যে যেটা দাগ দিলাম এটা বার করি। এটা দেখো, তাহলে একটা আমরা কত পেয়ে গেলাম? এই যে 5। এই যে এটাও 5 হবে, তাহলে এই যে এই জায়গাটাও আমাদের 5, এই জায়গাটা হচ্ছে মতন 5, ঠিক আছে? কত পেয়ে গেলাম? এটা আমাদের 5। আর দেখো নিচলা হিস্সাটা, এই নিচলা হিস্সাটা কত ছিল আমাদের? এটা যদি বাদ দাও, এটাই দেখে, এটা যদি 5 হয়, আর এই বড় লাঠিটা আমাদের প্রয়োজন, লাঠিটা, এই লাঠির মতন অংশটা কি করে পাবো? তাকাও তো, এই পুরোপুরি যদি আমাদের 15 হয়, পুরোপুরি যদি 15 হয়, পুরোপুরি 15, আর এই যে এই অংশটুকু আমরা কত পেলাম? এই অংশটুকু আমরা 8, এই অংশটুকু 8, আমাদের পুরোপুরি 15, তাহলে এই নিচের অংশটুকু কত হবে? 8 7 15। তাহলে এই অংশটুকু আমাদের 7 হয়ে যাবে, এই যে এই অংশটুকু হয়ে যাবে 7। বোঝা গেছে? 7 হলে পরে তাহলে আমাদের এই পাশটুকু হয়ে যাচ্ছে 7। তাহলে আমাদের 7 5 কত হয়? 35। চলো তাহলে এটুকু কমপ্লিট হয়ে গেল। আর পরে রয়েছে কি আমাদের? এই একটা অংশই পড়েছে, আর দেখো কিছু পড়ে নেই।
তখন চলো একটা অংশের মধ্যে এটা তো পেয়ে গেলাম আমরা, কত হচ্ছে 5 এখান থেকে। আর এই পাশটা দেখো আমাদের 7 ছিল, তাহলে কত হয়ে গেলো 5 7 35। তাহলে এটাকে একবার ডিরেক্ট যোগ মারো, এখান থেকে যোগ মারলে পরে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রফল একবার বেরিয়ে যাচ্ছে। দেখো 35 আর 35 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 70। তারপরে দেখো দিকের 105, এটা 5 যোগ করলে হয়ে যাচ্ছে 110, 170, 170। এবার দেখো 40, 40 আর কি পড়লো 104, 40, 140, 144, 144 পড়লো। এবার সবকটা যোগ মেরে দাও আমাদের। 4 7 7 14 হচ্ছে 18 8 1 1 2 রেখে 3, 384 আমাদের সেন্টিমিটার স্কোয়ার। আমাদের সবসময় ক্ষেত্রফল স্কোয়ার ইউনিট আছে, ঠিক আছে। আর যদি আমাদের আয়তন জিজ্ঞেস করে, আয়তন আসে আমাদের সবসময় কিউব ইউনিট, মানে আয়তন মানে ভলিউম, ঠিক আছে। এটা আমাদের স্কোয়ার আসে। তাহলে কত হলো 384। সুন্দর করে লিখে দিই, এটা যোগ করলে কত হচ্ছে তাহলে আমাদের 384। আই থিঙ্ক ক্লিয়ার। চলো তারপরটা কি বলেছেন, এ বাস পাসেস, এ বাস পাসেস 2 পার্সন মুভিং ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং দ্য বাস। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো থেকে ভালো করে খেয়াল করো। চলো তো একটা জিনিস দেখাই, এরকম ভাবে দেখবি জিনিসটা, আমি যেভাবে ভাবতে বলছি সেভাবে। বাহ, আরেকবার পুরোটুকু পড়াই, মানে পড়ো তোমরা আমার সাথে সাথে, তাহলে আরো ক্লিয়ার হবে। স্পিড অফ বাস এত কিমি এত কিমি, দ্য বাস পাসেস দ্য ফার্স্ট পার্সন এত সেকেন্ড, সেকেন্ড পার্সন এত সেকেন্ড, দ্য স্পিড অফ দ্য বাস, আমাদের বাসের স্পিড শেষ। তাকাও এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে দেখো তোমার দুটো স্পিড নিয়ে ডিল করছে, যে একটা পার্সনের স্পিড এত আর একটা পার্সনের স্পিড এত, তাকে এই দুজনকে বাসটা এত এত সেকেন্ডের মধ্যে অতিক্রম করেছে। এবার তাকাও তো, এখানে যখনই দুটো স্পিড আসবে, একটা পয়েন্ট লেখাচ্ছে, পয়েন্টটা লিখে নাও, বাদ দাও বলে দিচ্ছি আমরা, তোমার লিখে তুমি লিখে নিও, সমান আসতে হবে। যখনই এরকম দুটো স্পিডের ব্যাপার আসবে, দুটো তিনটা স্পিড বা কাউকে এরকম ভাবে অতিক্রম করা, একটা স্পিডের সাপেক্ষে আরেকটা স্পিডকে অতিক্রম করা, তখনই আসবে আমাদের কোন জিনিসের কনসেপ্ট, সেটা হলো রিলেটিভ স্পিড। তখনই আমাদের আসবে রিলেটিভ স্পিডের কনসেপ্ট। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। তখনই আসবে আমাদের কি, রিলেটিভ স্পিডের কনসেপ্ট। এবার রিলেটিভ স্পিড আমাদের কখন কি হয় সেটা আমরা একটু দেখি। চলো দেখো, এরকম দুটো ট্রেন আছে, দুটো ট্রেন যখন এরকম সেম দিকে দৌড়চ্ছে, সেম দিকে দৌড়চ্ছে, ঠিক আছে, এটা হলো একটা কেস হয়। আরেকটা কেস হয় যখন দুটো ট্রেন এরকম ভাবে একে অপরের মুখের দিকে আসছে, দুটো ট্রেন, মানুষ কুকুর বিড়াল ছাগল যা ইচ্ছা হতে পারে, এরকম মুখের দিকে আসছে। বা ধরো তোমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তুমি তোমার বান্ধবীর সাথে এরকম ভাবে দূরে দূরে পালিয়ে যাচ্ছ, ঠিক আছে, এটাও হতে পারে। এই আহ, এই দুটো ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, এই দুটো ওয়েট, কোন কালিটা ভালো ভিজিবল হবে, হুম। এই দুটো ক্ষেত্রে হবে আমাদের প্লাস। যখনই এরকম দূরে পালিয়ে যাবে বা একই দিকে আসছে, তখন আমাদের কি হবে প্লাস। একই দিকে আসছে না মানে, হ্যাঁ, একে অপরের দিকে আসছে। এবং এই সিস্টেমটা যখন হবে, এটা তখন হবে মাইনাস। কখন হবে দেখো, এখানে লেখা থাকবে সেম ডিরেকশন, সেম ডিরেকশন, এখানে লেখা থাকবে বলতো কি, সেম, দিলাম সেম ডিরেকশন, সেম ডিরেকশন। আর এখানে লেখা থাকবে বলতো কি আমাদের, যে ইচ আদার, মানে একে অপরের দিকে, এই জায়গাটা লেখা থাকবে ইচ আদার, ইচ আদারের দিকে, ঠিক আছে, ইচ ও লিখলাম, ইচ আদার লেখা থাকবে এখানে। বোঝা গেছে, মানে যে একে অপরের অভিমুখে আসছে, একে অপরের অভিমুখে আসছে। আর যদি এখানে যদি বাংলায় বলা এখানটা যদি বাংলাটা জানতে চাও, যেখানে মাইনাস হচ্ছে, তাহলে এখানে লেখা থাকবে একই দিকে, ঠিক আছে, সেম ডিরেকশন মানে একই দিকে। বোঝা গেছে? এটা অনেকেই এই সেম ডিরেকশন, অপোজিট ডিরেকশন এটা দিয়ে আমাদের মুখস্থ করে, ভাই কোনো দরকার নাই। তোমাকে আমি যেরকম সিস্টেম গুলো ভাবছি, তুমি শুধু মাথায় ক্যালকুলেট করবে যে এটা সোজা যাচ্ছে একে অপরের দিকে দৌড়াচ্ছে, নাকি মুখে একজনের মুখের দিকে আরেকজন মানে ধেয়ে আসছে সেরকম, নাকি একজন থেকে আরেকজন দূরে চলে যাচ্ছে। এটাকে বলা হয় আমাদের অপোজিট ডিরেকশন বলা হয়, ওপিপি ও লিখলাম, ওপিপি, অপোজিট। আর এটা হলো আমাদের ইচ আদার। বাংলাগুলো বলে দিলাম যাদের সমস্যা লিখে নাও। ইচ আদার মানে একে অপরের দিকে, আর অপোজিট মানে একে অপর থেকে দূরে চলে যাচ্ছে। আর এটা হলো সেম ডিরেকশন মানে একই দিকে যাচ্ছে। এই কটা আমাদের কেস হয় রিলেটিভ স্পিডে, ঠিক আছে। এই হলে পরে আমাদের কি হয় বলতো, যে স্পিডটা, এই যে এই প্লাস মাইনাস মানেটা কি না, যে আমাদের স্পিড গুলো প্লাস হয়ে যায়। বোঝা গেছে? এই এরকম যখন জিনিসটা তৈরি হবে, তখন আমাদের কি হবে, স্পিড প্লাস হয়ে যাবে, স্পিড, অন্য কিছু না কিন্তু, আবার স্পিড প্লাস হবে। স্পিড গুলো প্লাস লিখলাম, প্লাস মাইনাস লিখে দিলাম, ঠিক আছে, স্পিড গুলো প্লাস মাইনাস ডিপেন্ড করছে এই কেসগুলোর উপর, এই দুটো কেসের উপর ডিপেন্ড করে আমাদের স্পিডটা কি হবে, প্লাস মাইনাস হবে। আই থিঙ্ক ক্লিয়ার।
তাহলে এবার কোশ্চেন তাতে এসে আমরা কি বলেছে, দ্য বাস এত মুভিং, বাংলাতে দেখো, বাস যথাক্রমে এত কিমি ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে, হুম, একটি বাস যথাক্রমে এত কিমি ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে, ঠিক আছে, মানে এরকম ধর একটা বাস যাচ্ছে, একটু পড়ো, চলন্ত বাসের দিকে চলতে থাকা, চলন্ত বাসের দিকে মানে বাস যেদিকে চলছে সেই দিকেই চলছে, মানে চলন্ত বাস যদি এদিকে চলছে, এই পার্সন গুলো সেম ডিরেকশনে চলছে, ঠিক আছে। ব্যক্তি অতিক্রম করে, বাসটি প্রথম ব্যক্তিকে এত সেকেন্ডে, দ্বিতীয় ব্যক্তিকে এত সেকেন্ডে আমাদের বাসের গতিবেগ শেষ, ঠিক আছে। তাহলে এটুকু আমাদের বোঝার দরকার ছিল এখানে আমাদের কি, যে সেম ডিরেকশন, ওরা মুভিং দ্য বাস এট দ্য স্পিড অফ, ঠিক আছে, দ্য ডিরেকশন অফ দ্য মুভিং, ডিরেকশন অফ দ্য মুভিং দ্য বাস, মানে যে ডিরেকশনে বাস এগোচ্ছে সেম ডিরেকশনে পার্সন গুলো এগোচ্ছে। তো এটা আমাদের এখান থেকে কি বুঝতে পেরে গেলাম আমরা, যেখানে আমাদের একই দিকে যাচ্ছে, আর একই দিকে গেলে আমাদের কি হয়, মাইনাস হয়। কোন জিনিসটা মাইনাস হয়, স্পিড। এবার চলো আস্তে আস্তে দেখি, এর আগে একটা সূত্র আমাদের কাজ করে, সূত্র না, আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে ডিস্টেন্স সমান সমান কি হয় আমাদের, স্পিড ইনটু টাইম। তাহলে এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি যে টাইম সমান সমান, কারণ কেন, তো টাইম বার করছি কেন বলতো, দেখো এখানে টাইম দেওয়া আছে আমাদের, এখান থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা আমরা বার করবো কি না করবো, বা তুমি যে কোনো একটা ইকুয়েশনে ফেললেও তোমার বেরোবে, একই উত্তর আসবে। তাহলে এখান থেকে চলো আমরা লিখি, টাইম সমান সমান ডিস্টেন্স, টাইম সমান সমান ডিস্টেন্স আপন স্পিড। এই টাইমটাকে এই পাশে রাখলাম, ডিস্টেন্সের নিচেই স্পিডটাকে আমরা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তো টাইম সমান সমান কি লিখতে পারি আমরা, ডিস্টেন্স আপন স্পিড। এবার বাদ দাও, পরে আবার অন্য দিন দেখতে হবে। টাইম সমান সমান কি, ডিস্টেন্স আপন স্পিড। দেখো তোমার টাইম কত আছে, চলো এবার লেখা শুরু করি আমরা, যে কি করে আমরা ইকুয়েশন ফিকুয়েশন তৈরি করবো। টাইম কত আছে আমাদের দেখো তো, এখানে আমাদের মোটমাট দুটো ইকুয়েশন তৈরি হবে, কি করে হচ্ছে দেখো। ফার্স্ট ইকুয়েশন, কেন কি করে বুঝলাম বলতো, দুটো হবে, দেখো দুটো সেকেন্ড দেওয়া আছে, সো দুবার আমরা সেকেন্ড বার করবো। প্রথমে আমাদের দেখো তো টাইম কত দেওয়া আছে, 10 সেকেন্ড। আর ডিস্টেন্স কত আমরা জানি, জানি না। আর একটা জিনিস খেয়াল করে দেখো, খেয়াল করে না জেনে রাখো, যখনই কোনো বাস ট্রেন, নয় ট্রেন, যখনই কোনো, বিশেষ করে ট্রেন হয় বা বাস হয়, যেটা তুমি ভাবতে পারো, যখন কোনো পার্সন, পার্সনকে অতিক্রম করবে, পার্সন, পার্সনকে অতিক্রম করবে, পার্সনকে অতিক্রম করবে, তখন সে নিজের ডিস্টেন্সই ট্রাভেল করবে, বাস বা ট্রেন, সে নিজের সেলফ, সেলফ লিখে দিলাম, সেলফ যেই ডিস্টেন্স সেটাকে কভার করবে, সেলফ ডিস্টেন্সটাকে, ঠিক আছে। মানে কোনো একটা পার্সন বা কোনো একটা পোল, এগুলোকে কভার করলে পরে আমাদের কি হয়, নিজের ডিস্টেন্সটাই কভার করে। আরেকটা আমাদের কেস তৈরি হয় এখান থেকে, যে টানেল, কোনো যদি টানেল, টানেলকে যদি আমাদের কভার করে, তাহলে হয় আমাদের লেন্থ অফ ট্রেন, মানে ট্রেনের লেন্থ প্লাস আমাদের লেন্থ অফ টানেল, টিউ লিখলাম, লেন্থ অফ টানেল, মানে দুটোই যোগ হয়ে যায়, যখন কোনো টানেলকে অতিক্রম করবে দুটো যোগ হবে, আর যখন কোনো পার্সনকে করবে শুধু তার মানে লিখে দিতাম লেন্থ অফ ট্রেন, শুধু লেন্থ অফ আমাদের ট্রেন হয়, TRAIN, লেন্থ অফ আমাদের অনলি ট্রেনটাকে অতিক্রম করে, বোঝা গেছে। চলো এবার তাহলে এখান থেকে দেখো আমাদের এখানে স্পিড কি হবে আমাদের, আমরা কি দেখলাম একই দিকে যাচ্ছে, স্পিড হয়ে যাবে আমাদের মাইনাস। দেখো আমরা ট্রেনের এই বাসের স্পিড জানি, জানি না, বাসের স্পিডকে এক্স ধরো, আর দেখো পার্সনের, প্রথম পার্সনের স্পিড কত, 3। দেখো আমাদের একটা ইকুয়েশন এখান থেকে তৈরি। এবার তাকাও, একটা জিনিসের দিকে ভালো করে ধ্যান দাও, এটা আছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, আর এটা রয়েছে দেখো আমাদের মিটার বাই সেকেন্ডে রয়েছে এই টাইমটা। তো কিলোমিটার পার আওয়ারটাকে আমরা যদি মিটার বাই পার সেকেন্ড করতে চাই, তাহলে আমরা কত দিয়ে গুণ মারবো, এখানে লিখে নাও, কিমি পার আওয়ারকে যদি মিটার বাই সেকেন্ড করতে চাই, মিটার বাই সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ মারবো, কত দিয়ে, 5/18। আর দেখো মনে রাখার একটা ট্রিক আছে, বিরক্তিকর। হুম, দেখো তাহলে 5 বাই কত দিয়ে গুণ মারবো আমরা, 18 দিয়ে। একে মানে আমাদের যদি কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার বাই সেকেন্ডে যেতে চাই, আবার যদি মিটার বাই সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে চাই, তখন আমরা গুণ মারবো কত দিয়ে, 18/5 দিয়ে। কি করে মনে রাখবে দেখো, কিলোমিটার তো বড় আর মিটার বাই সেকেন্ড ছোট, তাহলে উপরে ছোট সংখ্যাটা থাকবে, আর মিটার বাই সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে মানে এটা বড়, তাহলে উপরে আমাদের বড় সংখ্যাটা থাকবে 18। সেটাকে আমরা কত দিয়ে গুণ মারলাম, 5/18, 5/18 দিয়ে গুণ মারলাম, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ফ্র্যাকশন নিচে ফ্র্যাকশন থাকতে পারে না, তো এই 18টা উল্টে আমাদের কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, ঠিক আছে। 18টা নিচের নিচের এইটাকে তো গুণ মারলাম, স্পিডটাকে গুণ মারলাম, ঠিক আছে। এবার চলো, এটা হলো একটা ইকুয়েশন।
এত লেখার দরকার পড়ে না, কেন লিখছি কে জানে, হয়তো তোমাদের বোঝানোর জন্য। তারপরে দেখো আরো একটা স্পিড কত আছে আমাদের, 11। একটা ডিস্টেন্স কত আমরা জানি না। আরেকটার ট্রেনের গতিবেগ কত, ট্রেন বলছি বারবার। বাসের গতিবেগ এত। আরেকটা পার্সন যে সেম দিকে এগোচ্ছিল তার গতিবেগ হলো 5। দেখো আমাদের কত দিয়ে গুণ মারতে হবে, 5/18 দিয়ে। সো 18টা আলটিমেটলি একদম উপরে চলে যাবে পাল্টি খেয়ে। ঠিক আছে, 18 উপরে চলে যাবে। এবার তাকাও, ভালো করে তাকাও, এখানে দেখো 18 ডি 18 ডি, 18 ডি দুটো সমান কি সমান না? সমান। তাহলে এই দুটোকে তো আমরা 18 ডি, 18 ডি লিখে এই দুটোকেও তো আমরা সমান করে দিতে পারি, পারি কি পারি না? তাহলে এটাকে এই পাশে নিয়ে যাও, 5 11 দেখো কত হয়ে যাচ্ছে, 55। মানে এটা তো নিচে ছিল, এই পাশে গেলে পরে 11টার আগে করছে, ঠিক আছে। 5 11 কত হয়ে যাচ্ছে, 55। আর দেখো ব্র্যাকেটের মধ্যে কত ছিল, x - 5। এটা হয়ে গেল, সমান চিহ্ন দাও। এখানে দেখো কত হয়ে যাচ্ছে, এই 5টা যখন এই পাশে যাবে, 5×10 = 50। ব্র্যাকেটের মধ্যে কত ছিল দেখো তোমাদের, x - 3। দেখো আমাদের দুটো ইকুয়েশন তৈরি হলো, এখান থেকে আমাদের এক্স এর মান বের করলে আমাদের কি বেরিয়ে যাবে, বাসের গতিবেগ, কারণ বাসের গতিবেগই আমরা এই ধরেছিলাম। ঠিক আছে, দেখো আরো ছোট করা যায় এটাকে, আরো ছোট করে নাও, তাহলে আরো সুবিধা হবে। দেখো 11 দিয়ে 10 দিয়ে কাটলে পরে, না 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5×10 = 50। এবার দুটোকে আমাদের ভিতরে নাও, এই এগুলোর ব্র্যাকেট দুটো, তাহলে 11x - 5 11 55 ইকুয়ালস টু 10 দিলে পরে 10x, আর যে কত হয়ে যাচ্ছে আমাদের -3×30। ঠিক আছে, তাহলে দেখো এবার 10x-টাকে যদি এই পাশে নিয়ে আসো, 11x এর সাথে মাইনাসে আমাদের কত হয়ে যাবে, একটা এক্স, একটা এক্স হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো 55টা যখন 30-এর এই পাশে যাবে, এই পাশে গিয়ে 55 আগে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। প্লাস এটা আলটিমেটলি কত হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের 35 40 50 25, এটা হয়ে যাবে আমাদের 25। আর দেখো আমরা এক্সই চেয়েছিলাম বের করতে, আমাদের এক্স এর মানি বেরিয়ে গেল 25 km/h। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এটা আমাদের উত্তর, 25 km/h। শুধু আমাদের এখান থেকে দুটো ইকুয়েশন ইয়ে করতে হবে। এটা মুখে মুখেও হয়, যদি কারো প্র্যাকটিস ভালো থাকে, তোমার শুধু এইটুকু জিনিস টুকতে হবে, আর কিছু ঢোকার দরকার নেই, এগুলো তো আমি জাস্ট বোঝানোর জন্য ঢুকলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি রয়েছে আমাদের, সিলেক্ট দা ভেন ডায়াগ্রাম নাকি আছে দেওয়া, পেন সিলেক্ট করি, হ্যাঁ। সিলেক্ট দা অপশন দ্যাট ভেন ডায়াগ্রাম, ও হাতি ঘোড়া কিছু একটা আছে, আমাদের ভেন ডায়াগ্রাম বার করতে বলছে। তাকে অপশন এলিমেন্ট করবো, ভেন ডায়াগ্রাম এরকম পেলে পরে 3 4টে করে যখনই পাবে, অপশন এলিমেন্ট করা শুরু করবে। হুম, ঠিক আছে, তাকাও, ডক্টর ম্যান আর স্টুডেন্ট। আর এই যে ভেন ডায়াগ্রামটা এখানে যে ওরা এঁকেছে, সেটা মানেটা কি, যে এখানে যদি এটা যদি আমাদের ডক্টর হয়, এটা যদি ম্যান হয়, এটা আমাদের হবে স্টুডেন্ট। তাহলে কিছু স্টুডেন্ট আমাদের ডক্টর, স্টুডেন্টরা কিভাবে ডক্টর হয়নি, স্টুডেন্টরা তো স্টুডেন্ট, স্টুডেন্ট ডক্টর হবে কি করে? আবার বলছে যে কিছু ম্যান আমাদের কি আছে এখানে, দেখো ভালো করে দেখো, দেখবে কিন্তু জিনিসটা, কিছু স্টুডেন্ট আমাদের ডক্টর, এখানে এই মানেটা আমাদের এটা বলছে। তাহলে কিছু স্টুডেন্ট ডক্টর কি করে হয়, যারা এমবিবিএস এর জন্য যারা স্টাডি করে, তারা ডক্টর হয় না এক সময় হয়, মানে স্টুডেন্টরাই তো আমাদের আলটিমেটলি ডক্টর হচ্ছে। আর বলছে কিছু মেন আমাদের হচ্ছে কি হয়, ডক্টর হয়। হ্যাঁ, তাহলে পুরুষ মানুষও তো ডক্টর হয়, হতেই পারে, জিনিসটাও ঠিক আছে। আবার দেখো কি বলছে আমাদের এখানে, যে মেন, কিছু মেন আমাদের দেখো স্টুডেন্ট, কিছু মেন স্টুডেন্ট আমাদের আবার ডক্টর। এই জিনিসটা কি আমাদের স্যাটিসফাই হচ্ছে, দেখো কিসের মতন হচ্ছে, কারণ মেনরা তো মানে যারা পুরুষ মানুষ তারা তো একসময় স্টুডেন্ট ছিল, বা স্টুডেন্ট তো হয়, যারা পুরুষ তারা কি স্টুডেন্ট হয় না, অবভিয়াসলি হয়। মানে এই জিনিসটা আমাদের ম্যাচ করছে। সেটা তো বাদবিগুলো একটু দেখিনি, বাদবিগুলো দেখিনি ভালো করে, সেটা দেখো, টেবিল চেয়ার আর ফার্নিচার, টেবিল চেয়ার ফার্নিচার, এটা যদি টেবিল হয়, এটা যদি চেয়ার হয়, এটা যদি আমাদের ফার্নিচার হয়। দেখো তো কিছু ফার্নিচার আমাদের টেবিল, ঠিক আছে, কিছু ফার্নিচার আমাদের চেয়ার, কিন্তু এইখানে আসো, কিছু চেয়ার আমাদের আর টেবিল, কিছু চেয়ার আবার টেবিল হয় কি করে ভাই, টেবিলের চেয়ার তো আলাদা জিনিস, তাহলে কিছু টেবিল চেয়ার কি করে হবে? তাহলে এই জিনিসটা আমাদের হলো না, হলো না। আহ, এই জিনিসটা আমাদের হলো না। তারপরে দেখো গোল্ড সিলভার আর অর্নামেন্টস, এটা এখানে আর কি, গোল্ড, 3টে গোল্লা বানাও। এগুলো যদি আঁকতে লাগে না, তোমাদের বোঝানোর জন্য কি আঁকছে, ঠিক আছে, তোমরা জাস্ট মাথায় ভেবে ভেবে কাজটা করো। কি বলছে, এটা যদি আমরা গোল্ড দিলাম, এটা আমাদের অর্নামেন্টস দিলাম, আর এটা কি দিলাম আমাদের সিলভার। কিছু অর্নামেন্টস দেখো আমাদের সিলভার দিয়ে তৈরি হয়, হ্যাঁ হতে পারে। কিছু অর্নামেন্টস আমাদের গোল্ড দিয়ে তৈরি হয়, হতে পারে। এবার দেখো কিছু গোল্ড হলো সিলভার, কিছু গোল্ড ভাই সিলভার কি করে হয়, গোল্ড সিলভার দুটো তো আলাদা এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হবে কি করে ভাই, এটা তো কোনো একটা গরমেল আছে এখানে, হতে পারে না, সেটা আমাদের কাটা।
লাস্টটাতে আসো, তিনটে গোল্লা বানাও। এখানে কি কি আছে? ফ্যামিলি, প্যারেন্টস আর চিলড্রেন। ফ্যামিলি, প্যারেন্টস আর চিলড্রেন। দেখো তো, কিছু ফ্যামিলি প্যারেন্টস হয়, কিছু ফ্যামিলি প্যারেন্টস কি অবস্থা? তারপরে কিছু ফ্যামিলি চিলড্রেন কি অবস্থা হয়, কিছু প্যারেন্টস চিলড্রেন হয়। ভাই তুমি বাচ্চা, তুমি এখন প্যারেন্টস হবে কি করে? বেশি অ্যাডাল্ট হলে চলবে না, ঠিক আছে? সো আলটিমেটলি এটা আমাদের ভুল হয়ে গেল। তো তার আমাদের পড়ে থাকছে কোনটা? এটা, যে আমাদের জিনিসটা ভালো করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যে এ চিলড্রেন, চিলড্রেন, এটা ধরো চিলড্রেন, চিলড্রেন বলছো না, এটা ধরো আমাদের মেন, এটা আমাদের স্টুডেন্ট, আর এটা আমাদের কি আছে? ডক্টর। এটি একটা থেকে এরকম ভাবে বলছি যাতে তুমি পরেরগুলো নিজে ভাবনা চিন্তার তোমার জন্য ক্ষমতা তৈরি হয়ে যায়, ঠিক আছে? তাই এত সময় খাচ্ছিল। এটা কিন্তু 4-5 সেকেন্ডের কোশ্চেন ছিল। তাহলে দেখো, কিছু ম্যান তোমার ডক্টর হয়, হ্যাঁ হয়। কিছু স্টুডেন্ট তোমার ম্যান হয়, হ্যাঁ হয়। তারপর আবার দেখো কই গেল, কিছু ডক্টর তোমার স্টুডেন্ট হয়, হ্যাঁ হয়। যে ডক্টর মানে এমবিবিএস কমপ্লিট করার পর ওদের নাকি আরো কি কি থাকে, অনেক স্টাডি টাইপের, ওগুলো যারা করছে তারা তো তখনও তো স্টুডেন্ট, ঠিক আছে? তুমি বোঝা গেছে? চল, তাহলে ক্লিয়ার এটা। পরে কোশ্চেন অ্যান্সার দিতে, হ্যাঁ লাগিয়েছি answer। তাহলে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কোন স্টেটমেন্টটা আমাদের ট্রু বলছে এখানে? আগের দিন কি একটা কমেন্ট করেছিল যে লাল কালি কালো কালির উপরে ভালোভাবে ভিজিবল হচ্ছে না। থ্যাঙ্কস, এই টাইপের কমেন্ট গুলো করার জন্য থ্যাংক ইউ। তাহলে আমার নিজেকে নিজেকে মানে আরো পদ্ধতিটাকে ইমপ্রুভ করতে সুবিধা হয়, ঠিক আছে? এরকম টাইপের কমেন্ট করবে, তো তাহলে তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে সব, ঠিক আছে? চল, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? এভরি কমপ্লেক্স, চল বাংলা থেকে বলি, তোমাদের সুবিধা হবে। আমার তো আর বাংলা চাপ হয়ে যায় মাঝে মাঝে, যেন আমি ইংলিশটা রাখি সবসময়। দেখো, প্রতিটি জটিল সংখ্যা হলো একটি বাস্তব সংখ্যা, আকারে প্রকাশ করা যেতে পারে, হতে পারে জানি না আমরা। এখান থেকে আগে পুরোপুরি ঠিকঠাক করে করবো, তারপর আমরা জানবো, ঠিক আছে? তারপর দেখো, প্রতিটি পূর্ণ সংখ্যা প্রাকৃতিক সংখ্যা, হতে পারে, আমাদের কি জানা আছে, আমরা জানি নাকি? তারপর প্রত্যেকটি বাস্তব সংখ্যা হলো জটিল সংখ্যা, কি জানি, হতেও পারে। তা হবে কিনা আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। চলো, এত আমাদের কনফিউশনের কোনো জায়গায় আছে না। তো আমরা এই জিনিসটাকে আগে ডিফাইন করি যে কি করে আমাদের এই নাম্বারের যে পুরোপুরি সিরিজটা এটা চলে। So, আমাদের প্রথমে এখানে লিখলাম নাম্বারস। ওটা গুগল থেকে নামিয়ে দিলাম, কিন্তু এখানে একটা জিনিস মিসিং ছিল, এটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। নাম্বারস, নাম্বারসকে বলা যায় আমাদের কমপ্লেক্স নাম্বারও ধরা হয় অনেক সময়, যে জটিল সংখ্যা, ঠিক আছে? নাম্বারকে আমাদের কি ধরা হয়? সি লিখলাম, সি এক্স লিখলাম, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার হিসেবেও ধরা হয়। আর এই কমপ্লেক্স নাম্বারকে আমাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো রিয়েল নাম্বার, আর একটা হলো আমাদের ইমাজিনারি নাম্বার। হলো ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কোনগুলো বলতো? যেগুলো আমাদের আয়োটা দিয়ে তৈরি হয়, আয়োটা, আয়োটা, বা আমাদের পায়ের ভিতরে -3, বা পায়ের ভিতরে যে কোনো পাই বলছি বারবার, সরি, রুটের ভিতরে -3 বা রুটের মধ্যে মাইনাস, এগুলোকে বলা হয় আমাদের ইমাজিনারি নাম্বার। আরেকটা হলো আমাদের রিয়েল নাম্বার। তো ইমাজিনারি নাম্বার সেট, আরেকটা হলো রিয়েল নাম্বার সেট। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো, ইমাজিনারি নাম্বারটা বেশি একটা প্রশ্ন তৈরি হয়ও না এখান থেকে, বা এখানটা তুমি জেনে রাখো যে কমপ্লেক্স নাম্বারকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো কি আমাদের ইমাজিনারি নাম্বার, একটা রিয়েল নাম্বার। এবার রিয়েল নাম্বারের মধ্যে আছে আমাদের গাদাখানিক জিনিস, এটা নিয়ে আমাদের ডিল করতে হবে। চলো আস্তে আস্তে দেখি। দেখো, রিয়েল নাম্বারকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হলো রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে আমাদের কি ইরেশনাল নাম্বার। আই থিঙ্ক ক্লিয়ার। এবার রেশনাল কোনটা ইরেশনাল কোনটা দেখো। রেশনাল হলো আমাদের, বাদ দাও রেশনাল পরে, আগে ইরেশনাল আছে। ইরেশনাল হলো পায়ের ভিতরের সংখ্যা, পাই পাই। ধরো তুমি 16, বারবার পাই বেরিয়ে যাচ্ছে, 16 যদি রুট করো, 4×4=16, দেখো এটা আমাদের +-4 বেরোবে, মানে এটা আমাদের পুরোপুরি গোটা সংখ্যা আসবে। কিন্তু তুমি যদি রুট 8 বলবো না, 5 করো, রুট যদি 5 করো, তোমার কি গোটা সংখ্যা আসবে? তোমার গোটা সংখ্যা আসবে না, কিন্তু এটা 2 পয়েন্ট সামথিং একটা এসে, 2 পয়েন্ট সামথিং এসে এরকম আমাদের চলতেই থাকবে। এটা মানে পুরোপুরি মিলবে না, কোনোদিন মিলবে না। বোঝা গেছে? তো এটাকেই বলা হয় আমাদের ইরেশনাল নাম্বার, যেটা আমাদের পায়ের মধ্যে থাকে, কিন্তু সেটাকে আমাদের গোটা আকারে বার করা যায় না, একদম পাতি বাংলায় মনে হয়। আর একটা হলো আমাদের রেশনাল নাম্বার, ঠিক আছে? রেশনাল নাম্বার, বা আমাদের এখানে রেশনাল নাম্বারের বাংলাটা কি ছিল তাও দেখে বলি। আছে রেশনাল নাম্বারের বাংলা? কমপ্লেক্স, যাই হোক, আমি রেশনাল নাম্বারের বাংলা আর মনে নেই, ভুলে গেছি। ওখানে বাংলাগুলো একবার দেখে নিই। তাহলে একটা রেশনাল, একটা ইরেশনাল, ঠিক আছে? তাহলে র্যাশনাল মানে কোনগুলো? র্যাশনাল মানে আমাদের নাম্বারের সব, যত নাম্বার আমাদের ডিল করতে হয় সব নাম্বার র্যাশনালের মধ্যে পড়ে। কি করে দেখে নাও, এখানে তুমি যদি -5 বলো তাও হবে, যদি কোনো ফ্র্যাকশন বলো 1/2 তাও হবে, মানে সব হবে আমাদের র্যাশনাল নাম্বার মধ্যে, ঠিক আছে? জিরো হবে, দেখো তাই দেওয়া আছে আমাদের এখানে, এটা আমাদের র্যাশনাল নাম্বার। দেখো, র্যাশনাল নাম্বারকে আরো দুভাগে ভাগ করা যায়, একটা হলো ইন্টিজার্স,
একটা আমাদের ফ্র্যাকশন আর মিক্সড আমাদের নাম্বার। আর দেখো ফ্র্যাকশন মানে কোনগুলো আমরা জানি যে যেগুলো আমাদের বাই আকারে লেখা থাকে, ঠিক আছে, বা মাঝখানে একটা দাগ দিয়ে লেখা থাকে। আমি বাড়িতে বাচ্চাগুলোকে যেভাবে বোঝাই এগুলোকে বলতে সেরকম ভাবে এগুলো ওদেরকে এরকম ভাবে বলি যে যেগুলো দেখবি মাঝখানে দাগ দিয়ে লেখা থাকে সেগুলো হলো আমাদের ফ্র্যাকশন। আর দুটো ইন্টিজার্স। ইন্টিজার্স মানে আমাদের হলো টোটাল সংখ্যার সেট। এদিকে মাইনাস থেকে শুরু করে মাইনাস ইনফাইনিটি থেকে শুরু করে এদিকে আমাদের মাঝখানে জিরো থাকবে আর এদিকে আমাদের প্লাস ইনফাইনিটি। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এটা হলো আমাদের ইন্টিজার্স। এবার ইন্টিজার্সকে দেখো আরো দুভাগে ভাগ করা যায়। ইন্টিজার্সের মধ্যে দুটো ভাগ হলো, একটা হলো নেগেটিভ ইন্টিজার, একটা হলো হোল নাম্বার। নেগেটিভ মানে কোনগুলো আমরা জানি, যেগুলোর সামনে আমাদের মাইনাস থাকে, যেগুলোর সামনে আমাদের মাইনাস থাকে সেগুলো আমাদের নেগেটিভ। ঠিক আছে, আর একটা হলো হোল নাম্বার। হোল নাম্বার মানে বলতো কি, যেটা সাথে মানে সবগুলো ধর নাম্বার 1 2 3 4 করতে হবে, তার ইনফাইনিটি অব্দি, মানে +1 2 3 4 পজিটিভ, সাথে আমাদের জিরো। এর সাথে যদি জিরোকে তুমি যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বলে হোল নাম্বার। ঠিক আছে, এবার দেখো হোল নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ন্যাচারাল নাম্বার আর একটা হলো আমাদের জিরো। তাই জিরো তো দেখো এখানে আমাদের পড়েই রয়েছে, আর ন্যাচারাল নাম্বার দ্যাট মিনস আমাদের এই 1 2 3 4 5 6 করতে করতে ইনফাইনিটি অব্দি। ঠিক আছে, এবার দেখো ন্যাচারাল নাম্বারকে আর দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ইভেন নাম্বার আর একটা হলো অড নাম্বার। ইভেন মানে কি আমাদের জোড় সংখ্যা, আর অড নাম্বার মানে কি আমাদের বেজোড় সংখ্যা। যেগুলোকে 2 দিয়ে কাটা যায় সেগুলো জোড়, যেগুলোকে 2 দিয়ে কাটা যায় না সেগুলো আমাদের বেজোড়। ঠিক আছে, এবার দেখো ইভেন নাম্বার মধ্যে আর দুটো ভাগ আছে, একটা হলো প্রাইম নাম্বার, মানে যেই সংখ্যাগুলোকে কোনোভাবে ভাঙাই যায় না সেগুলো হলো আমাদের প্রাইম নাম্বার, আর কম্পোজিট নাম্বার। প্রাইম মানে হলো আমাদের মৌলিক, মৌলিক। ঠিক আছে, মৌলিক। আর কম্পোজিট মানে আমাদের যৌগিক। প্রকৃতি বাস্তব। অন্ত্যেজয় ও কর রাইতে, সেটা আমি খুঁজছিলাম। বাংলাটা একটু বেশি ভালো আমার। ঠিক আছে, যাই হোক, ওটা আমি লিখছি না এখানে। একটা হলো মৌলিক আর একটা আমাদের যৌগিক। যৌগিক কি বলে আমাদের কম্পোজিট নাম্বার, আর প্রাইম নাম্বার হলো আমাদের মৌলিক। ঠিক আছে, বোঝা গেছে। কম্পোজিট দেখো যেগুলোকে আমাদের 2 দিয়েও ভাঙা যায় সেগুলো আমাদের কম্পোজিটের মধ্যে পড়ে। দেখো 2 দিয়ে সব কটাকে ভাঙা যাচ্ছে। আর প্রাইম নাম্বার, এখানে দেখো প্রাইম নাম্বার হয় আমাদের যেরকম 3 5 7 8, মানে এগুলোকেও দেখো ভাঙা যাচ্ছে না। বোঝা গেল, কিন্তু আমাদের একমাত্র দুই দুই হলো আমাদের ইভেন প্রাইম নাম্বার, আর বাদ দিকে সবগুলো আমাদের অড প্রাইম নাম্বার। ঠিক আছে, দুই হলো আমাদের ইভেন প্রাইম নাম্বার, বাদ দিকে সব আমাদের অড। এবার দেখো এই অড নাম্বারগুলোকে আরো একটা ভাগে ভাগ করে যায়, এটা হলো কম্পোজিট নাম্বার। কি ভাগে ভাগ করে যায়? কম্পোজিট নাম্বার। ঠিক আছে, চলো ক্লিয়ার। আর এখান থেকে এই পুরো নাম্বার এর যেই ক্লাসিফিকেশন, এখান থেকে কিচ্ছু আর আমাদের বেশি বলার নাই। চলো তাহলে এখান থেকে এসে একবার ডাইরেক্ট আমরা কোশ্চেনে জাম্প করি। চলো দেখি কি বলেছে এটা কি। লাল কালি চলবে না, লাল কালি। যা কি বলছে, ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। আমি ইংলিশে করাচ্ছি, তোমরা বাংলায় দেখিনি। ফর এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ এ রিয়েল নাম্বার। চলো আমরা এখান থেকে করবো আর এখান থেকে আমরা মেলাবো। আমাদের পরীক্ষার সময় যেন মাথায় ছকটা পুরোপুরি একদম মানে বসে থাকে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এখন তো আমি সামনে আছে তোমাদের মানে বোঝানোর জন্য দেখিয়েই করাচ্ছি, পরীক্ষা হলে হইবে না ভাই। পরীক্ষা হলে তোমার মাথায় জিনিসটা ছকটা রাখতে হবে পুরোপুরি। তো ভালো করে এটাকে রিভিশন মারবে পিডিএফ থেকে। কি বলছে, এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ রিয়েল নাম্বার। কোথায় গেলো আমাদের কমপ্লেক্স নাম্বার? দেখো উপরে আমি লিখেছিলাম এই যে আমাদের কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্সের দুটো ভাগ, একটা আমাদের রিয়েল নাম্বার আর একটা আমাদের ইমাজিনারি নাম্বার। রিয়েল আর ইমাজিনারি। ঠিক আছে, রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, দেখো আমাদের রিয়েল নাম্বার আছে। এবার কি বলছে, কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ রিয়েল নাম্বার। হ্যাঁ করাই যায়, কিন্তু দেখো একটা জিনিস এখানে ভুল করে দিল, যে এভরি কমপ্লেক্স নাম্বার। তুমি কি এভরি কমপ্লেক্স নাম্বারকে কি তুমি পারবে? দেখো তো ভালো করে, তুমি কি এভরি কমপ্লেক্স নাম্বারটাকে কি পারবে? তুমি কি করে পারবে? তুমি পারবে না তো, ভালো করে দেখো। কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে তোমার কি পড়ে রয়েছে, ইমাজিনারি নাম্বার প্লাস রিয়েল নাম্বার। তাহলে তো ইমাজিনারি নাম্বারকে তুমি কি রিয়েল নাম্বারের মধ্যে ঢোকাতে পারবে? পারবে না, ভুল হয়ে গেল। দেখো এভরি ইন্টিজার ইজ ন্যাচারাল নাম্বার। দেখো ভালো করে দেখবে, এই যে এই কিওয়ার্ড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এভরি ইন্টিজার, হ্যাঁ জানি আমরা ইন্টিজার্স এর মধ্যে আমাদের ন্যাচারাল নাম্বার আছে, এই দেখো এসছে। কোথায় গেল? এই দেখো ইন্টিজার্স, আমাদের ইন্টিজার্স এর মধ্যে দেখো আমাদের ন্যাচারাল নাম্বার এসছে। কিন্তু বলেছে এভরি ইন্টিজার, তুমি কি প্রত্যেক ইন্টিজার্স কে ন্যাচারাল নাম্বার বানাতে পারবে? পারবে না, কারণ ইন্টিজার্স এর মধ্যে দেখো মাইনাস, চাইনা, তারপরে ফ্র্যাকশন সব পড়ছে আমাদের। ঠিক আছে, ফ্র্যাকশন বলছো না, ফ্র্যাকশন তো এইবার চলে আসছে। মাইনাস পড়ছে আমাদের, জিরো পড়ছে। তুমি কি ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো মাইনাস এগুলো ঢোকাতে পারছো? পারছো না, ভুল হয়ে গেল জিনিসটা। ক্লিয়ার? তো এটা আমাদের গালাত হয়ে গেল। তারপরে এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিটেন ইন দা কমপ্লেক্স ফর্ম। এভরি রিয়েল নাম্বার, কই গেল আমাদের রিয়েল নাম্বার? রিয়েল নাম্বার কোথায়?
ওই তো রিয়েল নাম্বার তো আমাদের উপরেই রয়েছে, আমাদের বড় ধাপ। রিয়েল নাম্বারকে কি তুমি কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারবে? কই গেল? এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিটেন ইন দ্য কমপ্লেক্স ফর্ম। হ্যাঁ, তোমার তো রিয়েল নাম্বার কার পার্ট? তোমার রিয়েল নাম্বার পার্টই তো হলো কমপ্লেক্স নাম্বার। তাহলে তুমি প্রত্যেকটা রিয়েল নাম্বারকে কি কমপ্লেক্স হিসেবে লিখতে পারবে? অবভিয়াসলি পারবে, কেন পারবে না? পারফেক্ট আছে, দেখি তারপর কি বলছে। এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইন্টিজার। দেখো তোমার রিয়েল নাম্বার বলতে তোমার রেশনাল নাম্বার আছে, ইররেশনাল নাম্বার আছে, আবার ইন্টিজার্স আছে। তাহলে ইন্টিজার্স মানে তো আমাদের নর্মাল সংখ্যাগুলো প্লাস মাইনাস আর আমাদের জিরো সমেত। কিন্তু এর মধ্যে কি আমাদের ইরেশনালকে ঢোকাতে পারবে ইন্টিজার্স এর মধ্যে? পারবে না। তো এটা আমাদের ভুল হয়ে গেল। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। পরেরটা আসো, দেখো কিচ্ছু নেই কোশ্চেন গুলোর মধ্যে, যখন এরকম থাকবে চলো তোমার কোশ্চেন যেখানে ইচ্ছা যাক, তোমাদের একটা জিনিস লেখা হয় আগে, এটা লেখো। উম, 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 ঠিক আছে, আগের দিন কি করেছিলাম ট্রিগোনোমেট্রি থেকে? সাইন, কজ, সাইন কস ট্যান, এই রেশিওগুলো আমি করেছিলাম যে এর মানেটা কি আমাদের, সেগুলোই আজকে এখানে আমাদের প্রয়োগ হবে। দেখো সাইন কস, তারপর আসলে আমাদের ট্যান। ঠিক আছে, আর এই কটা উল্টো করলে পরে আমরা জানি কোসেক হয়, সেক হয়, আর কট হয়। কিন্তু দেখো আমাদের এগুলোর ভ্যালু হয় প্রত্যেকটা 45 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে, 70 ডিগ্রিতে। 70 ডিগ্রিতে যদি অন্যরকম ভ্যালু আছে, আমাদের 75 ডিগ্রিতে, বা 75 ভেবো না তুমি, তুমি ভাবো আমাদের 60 ডিগ্রিতে, এদের প্রত্যেকটা একটা করে আলাদা আলাদা ভ্যালু আছে। চলো সেই ভ্যালুগুলো কি করে ক্যালকুলেট করতে হয় আমরা দেখি আস্তে আস্তে। ঠিক আছে, ফার্স্টে চলো আমরা লিখি 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে এদের ভ্যালু ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি। একবার এখানে মুখস্থ আমি করে দেবো যে কি করে মুখস্থ করতে হয়। 60 ডিগ্রি, 0, 45 করে 30-এর পর 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি। এগুলো নিয়ে অনেকে ভাবে যে ভাই কি ভ্যালুটা তো কিচ্ছু মনে থাকে না, আমার কিচ্ছু হয় না। 1 মিনিট দাঁড়াও, 5 মিনিট লাগবে এটা আমার লিখতে, এখানে শুধু দেখো কিচ্ছু মনে থাকি না থাকে পরে আমাকে এসে বলো। চলো ফার্স্ট আমরা লিখি সাইন, তারপর লিখবো আমরা কস। ফার্স্টে চলো আগে সাইনটাই। চলো সবার ফার্স্টে তুমি বলতো কি করবে? এরকম এক লিখবে, 1 2 3 4। না, ভুল করলাম একটু। ফার্স্টে লিখবে 0, 1 2 3 4 এরকম লিখলে। আর প্রত্যেকটাকে আমাদের 4 দিয়ে ভাগ দিয়ে দাও। কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ মারলে, মারো 4 দিয়ে ভাগ, মারো 4 দিয়ে ভাগ, মারো 4 দিয়ে ভাগ। দেখো 4 দিয়ে ভাগ মারবা, এবং এরপরে তোমাকে কি করতে হবে? এটা রুট করে দিতে হবে। তাহলে দেখো প্রথমটার ভ্যালু যদি তুমি বের করে রাখতে পারো, মানে তোমার প্রথমটার ভ্যালু শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন সাইন যদি 60 জিজ্ঞেস করো, তোমার √3/4, √3/2 এরকম মনে রাখতে হবে। ওর কি করে মনে রাখবো সেটাও বলছি। কিন্তু প্রথম ভ্যালুটা দেখো আমাদের একটা মানে একটু আমাদের একটা ট্রিক বলতে পারো বের করার, যে কেউ যায় না ধরো, সে প্রথম ভ্যালুটা আমাদের বের করতে চাইছে সাইনে। কি করে বার করবে? এভাবে ফার্স্টে 0 1 2 3 4 অব্দি যাবে, তারপর 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবে, তারপরে রুট দিবে। তাহলে দেখো তো এটা ভ্যালুগুলো কত আসছে। 4 দিয়ে যাকেই ভাগ মারো, তাহলে আমাদের কত হবে? 4ই তো হবে। তুমি শূন্য রুট করো কি স্কোয়ার করো, আমাদের সে আলটিমেটলি শূন্যই হবে। তারপরে দেখো 1/4, একের রুট করলে তো একই হয়, আর 4-এর রুট করলে আমাদের 2 হয়ে যাচ্ছে। তারপরে দেখো তো 2/4, 2-এর রুট করলে আমাদের কত হচ্ছে? √2। আর আমাদের 4-এর রুট করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 2। তাহলে √2/2। বাদ দাও, এটা কিন্তু আরো এক আমরা লিখতে পারি। দেখো তো 2 দিয়ে দেখো তো আমাদের 4কে কাটা যায় কি যায় না? হ্যাঁ যায় তো, 2 দিয়ে 4। তো আরো ছোট করে নিলাম, তাহলে 1/√2। তারপরে এটাকে দেখো 3কে তো কাটা যায় না, সো √3/4 কে আমাদের পরে রুট করলে পরে কত হয়ে যাবে? আমাদের 2। আর দেখো 4 দিয়ে 4কে দিলে পরে তো 1 হয়, আর একে তুমি রুট করো, স্কোয়ার করো, যাই করো, তোমার একই হবে। ক্লিয়ার? ক্লিয়ার পুরোপুরি যেটুকু আমি এখানে শেখালাম। তাহলে প্রথম ভ্যালুটা আমাদের বের করা শুধু শিখতে হবে, আর কোনো আমাদের চাপ নেই। এবার তুমি যদি কসে আসো, কস, সাইন তো হয়ে গেল, এবার আসো আমাদের কস। এবার আসো আমাদের কস। সাইন তো বের করলাম, এবার কসে আসো। কসে আসলে পরে বলতো কি, কস হলো সাইনের উল্টো। মানে সাইন 90-কে কস 0, তারপরে সাইন 60 হলো কস 30, সাইন 45 আর কস 45-এর মান সমান। আর আমাদের সাইন 30 হলো গিয়ে এদিকে কস 60, আর এদিকে আমাদের সাইন 0 হয়ে গেল, হয়ে যাবে এই পাশে গিয়ে আমাদের কত? কস 90। ঠিক আছে, শুধু জাস্ট উল্টে দাও এই সংখ্যাগুলোকে, এই ভ্যালুগুলোকে। তাহলে cos 0 ডিগ্রি আমাদের কত হয়ে যাবে? 1। কস তারপরে 30 ডিগ্রি কত হয়ে যাবে? √3/2। তারপর আমাদের এটা তো সেমই থাকে, 45 ডিগ্রি তো সেমই হয় দুটো ভ্যালু। আর এটা দেখো আমাদের এই পাশে 1/2 চলে আসবে, হাফ, যেরকম চলে আসলো। কি ছিল এখানে? √2/2।
এরকম এই পাশ চলে আসলো, তারপরে আর কি পড়ে থাকছে, একটু জিরো চলে আসলো। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আমাদের হয়ে গেল। এবার আরো একটা জিনিস আমাদের জানা দরকার এখান থেকে, যে আমাদের ট্যান। ট্যান কি করে আমাদের তৈরি হয়? ট্যান আমাদের তৈরি হয় ভিজিবল। আমাদের ট্যান কি করে তৈরি হয়? ট্যান মানে মনে রাখবে যে সাইন বাই কস, এখানে লিখে দাও, ট্যান সমান সমান সাইন বাই কস। সাইন বাই কস করলে পরে আমরা কি পেয়ে যাই? ট্যান থিটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এখানেও তো সাইন বাই কস যদি করি, তাহলে আমরা ট্যান থিটা পাবো কি পাবো না? অবভিয়াসলি পাবো, পাওয়া উচিত আমাদের। চলো দেখি পাই নাকি। তাহলে দেখো, তাহলে সাইন থিটার ভ্যালু কত আমাদের? জিরো। জিরোকে তুমি যাই দিয়ে ভাগ মারো, তোমার সেই জিরোই হবে। ঠিক আছে, √3/2, √3 বাই হাফকে যখন তুমি √3/2 দিয়ে ভাগ মারবে, তখন তোমার বেরোবে শুধুমাত্র 1/√3। তুমি ভাগ করে দেখবে, কি করে ভাগ করবে? দেখো এদিকে হাফ, হাফকে অর্ধেক ভাগ করছো 1/√3 দিয়ে, √3 এটা পাল্টে গিয়ে আমাদের উপরে চলে যাবে, উপরে √3 পড়ে থাকবে, আর নিচে আমাদের 1। তাহলে কত হয়ে গেল আমাদের? দাও তো, আমি ভুল লিখলাম মনে হচ্ছে, ভালো করে লিখে দেখো। তাহলে সাইন 30-এর ভ্যালু কত আমাদের? হাফ। কত আছে আমাদের? √3/2। তাহলে ও, আমি তো এখানে লিখতেই তো ভুল করেছিলাম, 1/2, আর এখানে কত দিয়ে ভাগ করবো আমরা? √3/2। তারপর নিচে নিচে আমাদের এরকম কেটে যাবে, সো আলটিমেটলি পড়ে থাকবে আমাদের 1/√। করে দেখবে নর্মাল, কারণ এগুলো তো আমি শিখিয়েছি কত নাকি সুবির দাসের বই থেকে, এত তো সমস্যা উচিত না। তো 1/3, আর এটা দিয়ে যখন তুমি ভাগ মারবে আমাদের, দেখো সেম সেম জিনিস আছে, ভাগ মারলে আমাদের কত? কেটে 1 থাকবে। আর দেখো এটা দিয়ে যখন ভাগ মারবে আমাদের শুধু √3 আসবে। আর জিরো দিয়ে যখন কোনো জিনিসকে ভাগ মারা হয়, তখন আমাদের কি আসবে বলতো? ইনফাইনাইট আসবে। ঠিক আছে, তো এই ভ্যালুটা হবে ইনফাইনাইট। এবার তাকাও, তোমার আর কোনো কিছু মাথা ঘামানোর দরকার নাই। তুমি আমাদের এই 3টে ভ্যালু পেয়ে গেছো, আর আমাদের আরো 3টে ভ্যালু আছে। যেমন সাইনের উল্টো আমাদের কোসেক হয়ে যায়। ঠিক আছে, সাইনের উল্টো আমাদের কি হয়ে যায়? কোসেক। না, এই পাশে লিখে দিই, বাদ দাও, লেখার দরকার নেই, পরের ক্লাস আবার বলবো, কারণ এগুলো রিপিট হবে বারবার। সাইনের উল্টো হলো আমাদের কোসেক, কসের উল্টো আমাদের সেক, আর ট্যানের উল্টো আমাদের কি হয়ে যাচ্ছে? কট। তাহলে তুমি এই কটা ভ্যালু যদি মনে রাখতে পারো, তোমার বাদ দিয়ে ভ্যালুগুলো তুমি মানে এগুলোর ইনভার্স করে দিলে বা উল্টে দিলে পরে তুমি বের করতে পারবে আরামসে। এবার তাকাও, যে তুমি এই ভ্যালুগুলো কি করে মনে রাখবে? তুমি শুধু ফার্স্ট ভ্যালুটা এরকম মনে রাখো, যে সাইন 0 মানে হলো গিয়ে 0, সাইন 30 মানে 1/2, সাইন 45 মানে 1/√2, সাইন 60 মানে √3/2, আর সাইন 90 মানে 1। আর কি করে বার করবে? তোমার যদি মনে না থাকে, তাও তুমি বার করে নিতে পারো আমার ট্রিকটার মাধ্যমে। ঠিক আছে, এবার তাকাও ভালোভাবে, তুমি যদি সাইনটা মনে রাখছো, তোমার তো কসটা তো এমনি মনে পড়ে যাবে, কারণ কি জানো, সাইন 90 মানে, তোমার যদি সাইন 90 মনে আসে, cos 0 তোমার এমনি মনে পড়ে যাবে। সাইন 60 মানে cos 30 এমনি মনে পড়বে, সাইন 45 cos 45 সমান হয়। ঠিক আছে, দুটো ভ্যালু ইকুয়াল। তারপরে আমাদের কি cos 60 মানে কি? সাইন 30 উল্টে যায়, জাস্ট এই পাশে চলে আসে। ঠিক আছে, এটা তাহলে হাফ হবে। আর তোমার যদি সাইন 0 মানে মনে থাকে 0, তাহলে cos 90 মানে 0 হয়ে গেল। আর এটা কি করবে আমাদের? দেখো, ট্যানেরটা অনেকের মনে থাকে না, ট্যানেরটা মনে রাখার জন্য আমি নিজে একটা ট্রিক বানিয়েছি, আমার একটু সমস্যা হতো। দেখো tan 0 আমাদের 0ই হয়। এবার থাকো, tan 30 মানে মনে রাখবে 1/3। 30, দেখো 30-এ 3 আছে, আর এটা 1/√3 চলে আসছে। ঠিক আছে, তো 30 মানে 1/√3। এবার দেখো, tan 45 মানে মনে রাখবে 1, 45 মানে 1, tan 45 খুব ভালো ছিল আমাদের, ওর 1, ওর 1-এর থেকে কোনো বেশি ভ্যালু নাই। তারপর দেখো √3। এবার কি করে ভাববে, যে 30 ডিগ্রির মান ছিল তো 1/√3, তাহলে tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি বড়, তাহলে √3টা উপর দিকে চলে যাবে, মানে ফ্র্যাকশন উপরে উঠে যাবে, আর এটা বড় হয়ে যাবে। আর 90 ডিগ্রি ইনফাইনাইট, 90 ডিগ্রি তোমাকে জিজ্ঞেস করা হয় না, তো ওর কারণেই শুধু লিখে রাখো ইনফাইনাইট। তাহলে বোঝা গেল কি করে ট্যান মনে রাখবো। tan 0 0, 30 হলো 1/√3, 45 1, আর 30টা ছোট, আমাদের 60 ডিগ্রিটা বড়। তো 30টাকে উল্টে যদি আমরা 60 ডিগ্রি বানাই, তাহলে এটাকেও আমরা উল্টে যেতে হবে, মানে √3টাকে 1/√3টাকে উল্টে গিয়ে √3 হয়ে যেতে হবে শুধু। ঠিক আছে, চলো, আর কিছু বলার নেই, এই জিনিসটা পুরোপুরি এখানে আমাদের একদম খাতমা করে ফেলেছি এই জিনিসটা। এই জিনিসটা দ্যাট মিনস আমাদের এই ভ্যালুগুলো, ট্রিগোনোমেট্রির যে রেশিও গুলো রয়েছে বা এই ভ্যালুগুলোর খাতমা করে ফেলেছে, এখানে আর কিচ্ছু নেই এমন। এবার দেখো, যখন এরকম টাইপের থাকবে না, এইখানে যে প্লাস দিয়ে আমাদের এফ এগুলো থাকবে, এগুলোকে আমাদের কেটে দেবে। ঠিক আছে, মানে এগুলোকে আমাদের না ধরলে পরেও চলে, কারণ এখানে ধরো এ রয়েছে, এখানেও এ রয়েছে, এই দুটোকে আমাদের ধরলে পরেও যা সেম ভ্যালু আসবে, না ধরলেও আমাদের সেম ভ্যালুই আসবে। ঠিক আছে, বা তুমি যদি অত নাচাটাকে কাটতে তুমি ধরে নাও, আমি যখন এগুলো শিখতাম, আমার মাথায় প্রশ্ন আসতো, কেন আমি এগুলোকে ধরবো না? দেখো, আমি তোমাদের এখন রিপ্লাই দিচ্ছি, কেন ধরবে না তুমি? মানে ধরবে না বা ধরতেও পারো, তুমি এটাকে 0 ডিগ্রি ধরে নাও, 0 ডিগ্রি ধরে নাও, আমাদের কত বলে, 30 ডিগ্রি ধরে নাও, যা ইচ্ছা ধরো, কিন্তু তোমার উত্তর একই আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমি তো এখন
বুঝিয়ে দিছি যে কেন এগুলোকে ধরবো না, কারণ ধরলে পরে আমাদের অঙ্ক লেন্দি হবে। কি দরকার, আমাদের তো সেকেন্ডসের মধ্যে উত্তর চাই, আমাদের অঙ্ক লেন্দি করার তো কোনো গল্প আসে না। তো আলটিমেটলি এগুলোকে জিরো ধরলে আমাদের কত পড়ে থাকবে, sin 45 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি। তোমরা দেখো এটাকে ডিরেক্টও করতে পারো, সাইন কে কস এরকম ডাইরেক্ট কেটে দিতে পারো, কেটে দিয়ে আমাদের এখানে জিরো লিখে দিতে পারো, ঠিক আছে। কিন্তু অনেকে বলে এই কি হলো কি হলো, স্যার আবার লাফিয়ে উঠবে, ঠিক আছে, কি করে আমাদের জিরো করে দিল স্যার। তাকাও, sin 45 ডিগ্রির মান কত হয়ে গেল, 1/√2। cos 45 ডিগ্রির মান কত, 1/√, √2, 1/√2, 1/√2 কেটে গিয়ে আলটিমেটলি আমাদের জিরো হবে কি হবে না, কেন হবে না, হ্যাঁ। বা আমি তো একটু আগে এটাও বলেছিলাম যে sin 45 আর cos 45-এর ভ্যালু দুটো সেম হয়। তো সেম জিনিস যদি আমাদের কাটা যায় তাহলে কি পড়ে থাকে, আমাদের জিরো পড়ে থাকে না, হ্যাঁ। এগুলো না পারলে কি করে হইবে। চলো এখানে আমি এটা রেখে দিলাম যে তোমাদের এই রেশিও গুলো এই পাশে বোঝাবো। যাই হোক এখানে বুঝিয়ে দিয়েছি, এখানে এখানে আর দরকার নেই। চলো দেখো কি বলছে, এটা আমাদের কি আছে, আই থিঙ্ক সিলোগিজম থেকে একটা কোশ্চেন আছে, সিলোগিজমই মনে হচ্ছে। অল দ্য কেস আর ফুল, সরি ফুল বলছি, ফোর হুইলার্স, অল দ্য কার্স আর ফোর হুইলার্স, অল দ্য ফোর হুইলার্স আর ভেহিকেলস। ভেহিকেলস মানে আমাদের কি, গাড়ি ঘোড়া, ঠিক আছে। চলো এটাকে আমরা এবার সাজাই দেখি কি করে করি আমাদের সিলোগিজম। অনেকে করেছে অনেকে করনি, কিন্তু কারোর যদি সিলোগিজমে যদি সমস্যা হয়ে থাকে, SYNLO লিখলাম, সিলোগিজমে যদি সমস্যা থাকে, সমস্যা বানানো লিখি, কমেন্ট করো। সিলোগিজমের সমস্যা থাকলে কমেন্ট করো, আমি একটা সেপারেট ভিডিও সিলোগিজম নিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে। মনে থাকবে, কমেন্ট করতে পারো। সিলোগিজমের সমস্যা থাকলে কমেন্ট করো, বেশ কয়েকজন যদি কমেন্ট পাই আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তোমাদের সিলোগিজমের উপরে, কোনোদিন সমস্যা হবে না তোমার। তারপরে দেখো এখানে কি বলছো, অল দ্য কার্স আর ফোর হুইলার্স। কার্সের একটা গোল্লা বানাও, এই কার্সটা, অল কার্স আমাদের কি হয়ে গেল, ফোর হুইলার্স। মানে কার্স দেখো সব কার্স কি আমাদের ফোর হুইলার্স এর মধ্যে এখন পড়ে গেছে। মানে এই লাইনটা থেকে আমরা বের করলাম এই এই হিডেন মিনিংটা, যে অল দ্য কার্স আর ফোর হুইলার্স, দেখো সবকটা কার্স আমাদের কার মধ্যে আছে, ফোর হুইলার্স এর মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, অল দ্য ফোর হুইলার্স আর ভেহিকেলস, মানে প্রত্যেকটা ফোর হুইলার্স আছে না, এগুলো হলো আমাদের কি ভেহিকেলস। ভেহিকেলস মানে কি আমাদের যানবাহন বা গাড়ি ঘোড়া, কিসই বাহন। বাংলায় কি দিয়েছে ভাই, বলছে কিসই বাহন। আহ, আমি প্রথম শুনলাম এই জিনিসটা। যাই হোক, তাহলে অল দ্য ফোর হুইলার্স আর কি আমাদের ভেহিকেলস, ভি দিয়ে দাও। সব তোমার লেখার দরকার নেই, সময় নষ্ট হয়ে ফালতু ফালতু। এবার থাকো, এবার কনফিউশনে আছে যে অল দ্য ভেহিকলস আর ফোর হুইলার্স। দেখো তো, অল দ্য ভেহিকলস আর ফোর হুইলার্স মানে কি, তোমার কি সব ভেহিকলসকে তুমি ফোর হুইলার্স এর মধ্যে ঢোকাতে পারবে, পারবে না, কারণ তোমার ফোর হুইলার্সই তো তোমার ভেহিকলস এর মধ্যে ঢুকে আছে, হ্যাঁ। তুমি কি ভেহিকলসটাকে ফোর হুইলারের মধ্যে ঢোকাতে পারবে, সম্ভবই তো না। কারণ বড় জিনিস এই দেখো, এরকম ধরো আমাদের ইন্ডিয়ার ম্যাপ, এটা আমাদের এমন ধরো ইন্ডিয়ার ম্যাপ, এখানে ধরো আমাদের ধরো এখানে আমাদের ধরো মুম্বাই রয়েছে, এখানে ধরো আমাদের মুম্বাই রয়েছে। তুমি মুম্বাইটাকে তো ইন্ডিয়ার মধ্যে ঢোকাতে পারছো, কিন্তু এই যে পুরো ইন্ডিয়াটাকে কি মুম্বাইয়ের মধ্যে ঢোকাতে পারবে, পারবে না, কোনো মতেই সম্ভব না। সেই জিনিসটাই দেখো এখানে হচ্ছে আমাদের। শ্রীলঙ্কাটাকে রেখে দিই, আমাদের ছোট্ট করে শ্রীলঙ্কা, হ্যাঁ, মাঝখানে আমাদের পাম্বান আইল্যান্ড আছে, পাম্বান আইল্যান্ড আছে, তারপর আমাদের রাম সেতু আছে, রাম সেতু, বা এখানে এটাকে বলা হয় অ্যাডাম ব্রিজও বলা হয়, অ্যাডামস ব্রিজ, ঠিক আছে, ADAMS, অ্যাডামস ব্রিজও বলা হয়। এটার লেন্থ আই থিঙ্ক 12 কিলোমিটার না সামথিং, লেন্থটা একটু দেখবার একটু কনফিউশন আছে, দেখে নিয়ে একবার, ঠিক আছে। অ্যাডামস ব্রিজ বলা হয় এটাকে, পার্ক স্টেটও বলা হয়, পাঁচ স্টেট, আমাদের পাঁচ স্টেট আলাদা করছে আমাদের শ্রীলঙ্কা আর আমাদের ভারতকে, শ্রীলঙ্কা আর ভারতকে, ঠিক আছে। চল আর বেশি কিছু এখানে ঢুকে লাভ নেই। তাহলে এখান থেকে দেখো কি পাই আমরা, অল দ্য ভেহিকলস আর ফোর হুইলার্স। তাহলে পুরো ভেহিকলস কি তুমি ফোর হুইলার্স বানাতে পারবে, হবে না, প্রথমটা কেটে দাও। তারপরে অল দ্য কেস আর ভেহিকলস, অল দ্য কেস আর ভেহিকলস, দেখো তো কেস কোথায় আমাদের, এই যে কেস, অল দ্য কেস কি আমাদের ভেহিকলস এর মধ্যে পড়ছে, দেখো পড়ছে, পড়ছে কি পড়ছে না, পুরো ভেহিকলস এর মধ্যে আমাদের কেসটা পড়ছে। সো এটা আমাদের কারেক্ট আছে। তো অনলি আমাদের দুই আমাদের অ্যান্সার, বোঝা গেছে, ক্লিয়ার। দেখো তোমার পরীক্ষা হলে তুমি তো এখানে কাটতে পারবে না, তুমি এরকম ভাবে কাটবে, যে ধরো তোমার প্রথমটা ভুল হলে এরকম ভাবে কেটে দেবে, দ্বিতীয়টা ঠিক এরকম ভাবে কাটলো। আবার ধরো তোমার এখানে আরো অপশন কয়েকটা, আরো কয়েকটা কনফিউশন দিয়েছে, তখন দেখো তোমার 3 নম্বরটাও যখন ঠিক হলো এরকম দেবে, 4 নম্বরটাও ধরো ঠিক হলো এরকম দেবে, ধরো 5 নম্বরটা ভুল হয়ে গেল এরকম ভাবে কাটবে, এরকম সিকোয়েন্সে কাটবে, যাতে তোমার জিনিসটা মনে থাকে, ঠিক আছে, যে কত নম্বরটা তোমার কি হয়েছে। তাকাও এবার।
দেখো তিনটে এখানে ঠিক হয়ে গেল, মানে ঠিক হয়ে গেল মানে জাস্ট বোঝার ম্যাটার। ঠিক আছে, চল, তাহলে এই কোশ্চেনটার উত্তর আমাদের বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন মুভ করুন। দ্য প্রাইস অফ আ গ্রসারি আইটেম কনজিউমড অফ এ ফ্যামিলি ইনক্রিজ বাই, দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ থাকলে পরে আমরা পার্সেন্টেজটাকে কনভার্ট করে নেবো। এই পরের দিন থেকে আই থিঙ্ক পার্সেন্টেজের তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে সুবির কাছ থেকে। সবাই দেখো, খুব সুবিধা হবে, আলটিমেট লেভেলের মজা হবে। দেখো আমাদের এই পার্সেন্টেজটা তুললে আমাদের নিচে কত হয়ে যাচ্ছে, 100। তাহলে 25 দিয়ে 100 কাটো, কয়বার যায়, 4 বার। তো আমরা 25%কে আলটিমেটলি এভাবে লিখতে পারি 1/4। পারি কি পাই না, কিভাবে পারলাম দেখাও। কিন্তু এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে, যে 25% মানে 1/4, 10% মানে 1/10, ঠিক আছে। তারপরে 12.5% মানে 1/8। প্রত্যেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ও মনে আমি করে দেবো, চাপ না। এবার তাও কি বলছো, প্রাইস অফ এ গ্রসারি আইটেম ইজ ফ্যামিলি ইনক্রিজ বাই এত, ঠিক আছে। বলছে আমাদের কিছু একটা এখানে ধরো ছিল, এটা ধরো আমাদের ওল্ড ওল্ড লিখলাম, ওল্ড প্রাইস আর নিউ প্রাইস, ওল্ড প্রাইস লিখলাম, নিউ প্রাইস। ওল্ড প্রাইস আমাদের ধরো 25% ছিল, 25% নিচেরটা আমাদের টোটাল, মানে নিচেরটা আমাদের ওল্ড টোটাল যা বলা থাকবে সেটা হবে, ঠিক আছে। আর উপরেরটা আমাদের প্লাস মাইনাস বৃদ্ধি কম যা বলা থাকবে সেটা হবে আমাদের উপরেরটা, ঠিক আছে। মনে রাখতে হবে উপরে যে ভ্যালুটা আমাদের আছে। তো নিচে দেখো আমাদের ওল্ড কত, 4। আর কি বলেছে, ইনক্রিজেস, ফ্যামিলি ইনক্রিজেস বাই 25%। তাহলে 4-এর সাথে 1 যোগ হলে আমাদের কত হয়ে যাচ্ছে, 5। দেখো বৃদ্ধি বলেছে তাই প্লাস করলাম, মাইনাস বললে মাইনাস করলাম। দেখো 4 থেকে 5 হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছেন, পার্সেন্টেজ শুড ইটস কনজামশন রেডিউস, মানে কনজামশন বা ব্যবহারটাকে কতটা, দ্রব্যগুলির ব্যবহার অপরিবর্তিত রাখার জন্য ব্যবহার কতটা শতাংশ কমাতে হবে। মানে কনজামশন বা ব্যবহারটাকে কতটা কমাতে হবে যাতে করে এর এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে ব্যয়, এখানে একটু ভুল লিখেছে না, ঠিকই আছে, ব্যয়, এটা আমি ভুল করেছিলাম, এটা ব্যয়। তাহলে ব্যয়টাকে সেম রেখে আমাদের তাহলে কতটা আমাদের কনজামশনটা কমাতে হবে তা কত। তোমার 4 ছিল প্রথমে, 4 থেকে বাড়িয়ে তুমি কত করেছো, 5 করেছে। এবার তুমি যদি এই জিনিসটাকে যদি কমাতে চাও ওই ভ্যালুটাকে, তাহলে তোমার 5-এর উপরে কমাতে হবে না 4-এর উপরে কমাতে হবে, দেখো তো। তোমার তো বৃদ্ধি পেয়ে তো 5 হয়েছে, এবার তুমি তোমার ধরো কমাতে চাইছো, কমিয়ে আবার সে 4 করতে চাইছো, তাহলে তোমার কতের উপরে কমাতে হবে, 5-এর উপরে কমাতে হবে। কত কমাতে হবে দেখো তো, 1 কমাতে হবে। কারণ এখানে তুমি 1 বৃদ্ধি করে 5 করেছো, তাহলে কমানোর সময় তোমার 1 কমাতে হবে। কতর উপরে কমাতে হবে সেটা ভালো করে দেখো, 5-এর উপরে। 5-এর উপরে কমাতে হয় 1, তাহলে 100-র মধ্যে কত পার্সেন্টেজে নেবো, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 20 100, কত বেরিয়ে গেল আমাদের, 20%। এটা অনেকের মুখস্থও থাকে, যেমন আমার একটা মুখস্থ হয়ে গেছিল, যে প্রথমে যদি আমাদের 25% বাড়াই, পরে কমাতে হবে আমাদের 20%, ঠিক আছে। এটা মুখস্থের জিনিস, তো আমার হাতে করা কিছু এখানে নেই। বা এখানে তোমাদের আমি বুঝিয়ে দিলাম, যে প্রথমে আমাদের 4 ছিল, 4 থেকে বৃদ্ধি পেয়ে আমাদের কত হয়েছে, 5 হয়েছে। 4 থেকে +1 হয়ে আমাদের 5 হয়েছে। এবার দেখো ওদের এক্সপেন্ডিচারটাকে ওরা সেম রাখতে চাইছে। সো এটাকে কি করতে হবে, ওদের যে ব্যয়টাকে ওটা তো কমাতে হবে ওদের। ওল্ড প্রাইস বা এখানে এক্সপেন্ডিচার আই থিঙ্ক, যেটা চাইছে তুমি লেখো, আলটিমেটলি এই পদ্ধতিতে আমাদের হয়, ঠিক আছে। তাহলে এটাকে তো কমাতে হবে, তাহলে কতের উপরে কমাবে, 5-এর উপরে কমাবে। কত কমাবে, 1 কমাবে, 1 কমিয়ে তো 4 হচ্ছে। তো পার্সেন্টেজে নিলাম 20%, ঠিক আছে। এখান থেকে আরো একটা ফর্মুলা আমাদের তৈরি হয়। ফর্মুলাটা লিখে নাও, পরে আগে যখন কি বলে এটাকে পার্সেন্টেজের অঙ্ক আসবে সুবিধা হবে তোমাদের। যে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার সমান সমান প্রাইস, প্রাইস ইন্টু কনজাম্পশন। এক্সপেন্ডিচার সমান সমান কি আমাদের, প্রাইস ইন্টু কনজাম্পশন। এটা এই এই জায়গা থেকে এই জিনিসটা এসছে, ঠিক আছে। কিভাবে এসছে এটা আমি আরো ডিটেলসে বলবো আমাদের এই সূর্যাসনের ক্লাসগুলো। ওটা দেখো, এক্সপেন্ডিচার সমান সমান প্রাইস ইন্টু কনজাম্পশন। তারপর দেখো ভ্যালু অফ সাইন 15°। যারা প্রিভিয়াস ক্লাসটা করেছো 2 নম্বর ক্লাসটা, তারা যদি এই কোশ্চেনটা ভুল করো ভাই, তাদেরকে আমি চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো, ঠিক আছে। কেন ছিঁড়ে ফেলবো, আগের দিন রেশিও মুখস্থ করিয়েছিলাম মনে আছে ট্রিগোনোমেট্রি থেকে, সেখান থেকেই তো হয়ে যাবে। হ্যাঁ, কি অবস্থা ভাই, পাও নাই তোমরা পরীক্ষাতে এটা। আরে ভাই, আঁক তাড়াতাড়ি, সময় কম। দেখো, তাই আমি কি বলেছিলাম, 90° হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা যদি আমাদের 15° হবে, এটা হবে আমাদের 75°, কারণ আলটিমেটলি আমাদের 180° স্যাটিসফাই করতে হবে 90। আর দেখো 90 হয়ে গেল আমাদের 180। তাহলে দেখো 15° সামনে কত থাকে আমি বলেছিলাম, √3 -1। 75° সামনে কত থেকে বলেছিলাম, √3 +1। আর আমাদের 90° সামনে কত থাকে আমাদের, 2√2। এটুকু মনে থাকলে আর কিছু লাগে। সাইন মানে কি জানি আমরা, সাইন সমান সমান, সাইন সমান সমান কি জানি আমরা, পারপেন্ডিকুলার আপন বেস। এটা আমাদের পারপেন্ডিকুলার আর এটা আমাদের বেস।
সাইন মানে কি জানি পারপেন্ডিকুলার, ও সরি, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস, বেস বলে প্লেস উপর করে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস, ঠিক আছে। তাহলে সাইনের দেখো চেয়েছে কোনটা তোমার 15 ডিগ্রি, সাইন কত ডিগ্রি চেয়েছে? 15 ডিগ্রি। আর 15 ডিগ্রির সামনে দেখো, সামনে যেটা থাকে সেটাই পারপেন্ডিকুলার। তোমার যদি 75 ডিগ্রি চাইতো, 75 ডিগ্রির সামনে যেটা রয়েছে সেটা তোমার পারপেন্ডিকুলার হয়ে যাবে, ঠিক আছে। তখন হতো √3 + 1, কিন্তু চেয়েছে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রির সামনে যেটা থাকবে সেটাই পারপেন্ডিকুলার। তাহলে দেখো তো কত পারপেন্ডিকুলার সাইডের এখানে, পারপেন্ডিকুলার বা আমাদের লম্ব একই জিনিস, √3 - 1 পারপেন্ডিকুলার এটা। আর দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস কত আমাদের 2 √, দেখো এটাই মনে উত্তর দেওয়া আছে। এই এটাই উত্তর। এটা যদি সিজনের প্রশ্ন হতো, এটাকে আরো সিম্পলিফাই করে থাকতো, তখন একটু উত্তরটা আমাদের চেঞ্জ হতো, মানে এই উত্তরটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, ঠিক আছে। এবার ধরো তোমাকে এখান থেকে ধরো চেয়ে বসলো, যদি সাইন 75 চায়, তুমি তখন কি করবে? সাইন কি, তোমার যতগুলো ট্রিগোনোমেট্রি রেশিও আছে যাই চাপ, তুমি এইটা থেকে পুরোপুরি সব বার করতে হবে, কোনো লিমিটেশনই নাই, সব বার করতে পারবে তুমি। তোমার 75, cos 75, sin 75, tan 75, cot 75, যা চাপ তুমি বার করতে পারবে, ঠিক আছে। ঠিক লিখে বলি সাইন, সাইন যদি 75 ডিগ্রি চায়, দেখো তুমি কি করে করতে। সাইন মানে কি জানো? পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস। লেখার দরকার নাই, পরীক্ষা হলে কিন্তু লিখবে না, বোঝানোর জন্য লিখছেন, তাহলে আমার লিখতে ভালো লাগে না তো। তাহলে আমাদের হাইপোটেনিউস দেখো প্রতিবার আমাদের সেম থাকে, হাইপোটেনিউসে কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে লিখে দাও ডিরেক্ট 2√2। আমাদের পারপেন্ডিকুলার এবার পরিবর্তন হবে, দেখো কারণ কিভাবে পরিবর্তন হবে, কারণ 75 ডিগ্রি চেয়েছে তো, 75-এর সামনে যেটা থাকবে সেটা আমাদের পারপেন্ডিকুলার। এটা দেখো 75-এর সামনে কোনটা আছে, √3 + 1, তাহলে এটাই আমাদের পারপেন্ডিকুলার। আগেরটা 15 ডিগ্রি চেয়েছিল, 15 ডিগ্রির সামনে দেখো আমাদের √3 - 1 ছিল, সেটা আমাদের পারপেন্ডিকুলার হয়ে গেছে, √3 + 1 75 ডিগ্রি। বোঝা গেছে? এটা তাহলে আমাদের হয়ে যেত সাইন 75 এখানে। আই থিঙ্ক ক্লিয়ার। ইজ দেয়ার এনি ডাউট? ডাউট থাকলে কমেন্ট সেকশন ফাঁকা, কমেন্ট সেকশন ফাঁকা, সেটাকে ভরাট করে দাও, ডাউট ক্লিয়ার করে দাও। হাইপোটেনিউস, এটা আমাদের কি ছিল? বেস। দেখো আরো দু একটা ভ্যালু এখান থেকে মনে করি দিই। যেমন এটা ধরো আমাদের 90 ডিগ্রি থাকে, এটা ধরো আমাদের যদি 45 ডিগ্রি হয়, এটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, দেখো 35, 35, 90, আর দিকে 90, 180 হচ্ছে, তাহলে এটা হয় আমাদের 1 1, এটা আমাদের √2 হয়। এটা আজকেও বলেছি একবার। এটা দেখো যদি আমাদের এরকম থাকে 90, এটা ধরো আমাদের 30, এটা ধরো আমাদের 60, তাহলে 60-এর সামনে কত থাকে বলেছিলাম আগের দিনই ক্লাসে, 60-এর সামনে থাকে √3, 30-এর সামনে থাকে 1, আর এটা থাকে আমাদের 2, ঠিক আছে। এই কটা যদি শুধু মনে রাখবে, আর কিচ্ছু লাগবে না। সব এই ট্রিগোনোমেট্রি যে এই টাইপের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক হয়, সেকেন্ডের মধ্যে না হবে, ঠিক আছে। চলো এবার কি বলেছেন, হুইচ অফ দ্য ফলোইং নট আ রেশনাল নাম্বার, নিচের কোনটি, এই তো রেশনাল নাম্বারে বাংলা পেয়ে গেছি, তখন পারছিলাম না, এখন দেখে নাও রেশনাল নাম্বারে বাংলা হলো মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে চলো দেখো নিচের কোনটা মূলদ সংখ্যা নয়। দেখো 3 আর 3 স্কোয়ার 4 স্কোয়ার করলে আমাদের যদি 5 হয়, জানি আগের দিন বলেছিলাম ট্রিপলেটস এর কনসেপ্টে, যে 3 4 5, 3 4 রুট করলে 3 আর 4, 3 স্কোয়ার 4 স্কোয়ার রুট করলে 5 আসবে আমাদের, ঠিক আছে। বোঝা গেছে? বা কিভাবে হচ্ছে সেটাও দেখো নাও। 3 3 9 প্লাস 4 কত আমাদের, 4 4 16, 9 আর 16 যোগ করলে আমাদের কত হচ্ছে, 9 আর 16 আমাদের 25, 25কে তুমি যদি রুট করো, 25কে রুট করে দেখো আমাদের 5 আসছে, ঠিক আছে। তাহলে দেখো একটা একটা করে দেখি। প্রথমটা দেখো আমাদের কত আসলো, উম, প্রথমটা দেখো আমাদের কত আসলো, 5 আসলো। 5 কি আমাদের হয়ে গেল মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা ডেফিনেশন কি, চলো দেখে নাও একবার এখান থেকে। মূলদ সংখ্যা, এই তো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের ডেফিনেশন কি আমাদের, ফ্র্যাকশন হলে পরেও চলবে, এই তারপরে মাইনাস প্লাস যাই হোক, হানা টানা সব আমাদের চলে যাবে, এরকম যাই হোক আমাদের সব কটা জিনিস চলে যাবে, কিন্তু আমাদের এই মূলদ সংখ্যা একটা জিনিস চলবে না, সেটা হলো ইরেশনাল। ইরেশনাল হলে পরে আমাদের চলবে না, মানে কি রুটের মধ্যে থাকলে চলবে না। চলো তো দেখি কোনটা আমাদের এরকম হচ্ছে। দেখো এটা হচ্ছে 5, 1296, 1296 কার রুট বলো তো, ধরবে না, এখানেই লিখি তো, অপশনই তো রয়েছে আমাদের। 1296 কার রুট বলো তো আমাদের, 36। 36-এর রুট করলে পরে তুমি পাবে আমাদের, রুট না, 1296 রুট করলে পর পাবে তুমি 36। আর দেখো 2 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক চলে আসবে, আর নিচে তো 100 আসবে আলটিমেটলি। আর 100 রুট করলে তখন 10 হয়, 10 মানে 1 ঘর আগে দশমিক। আর দেখো 125, 125কে আমরা কি লিখতে পারি, 25 গুণ 5, 5 25 125। এবার তুমি যদি এটা যদি রুট করো, তাহলে তোমার কত বেরোবে, 5 5 25, মানে 5 বেরিয়ে যাবে, আর ভিতরে দেখো কত পড়ে থাকবে, √5। এই 25টা থেকে 5 বেরোলো, 5 5 25, আর ভিতরে দেখো √5টা পড়ে থাকবে। তাই কি বলেছিলাম,
যে আমাদের হয়ে গেল মূলক সংখ্যা বা ইরেশনাল নাম্বার হয়ে গেল, ইরেশনাল বলছি বারবার, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার কি আমাদের পাই হতে পারে? পায়ের মধ্যে ধরো এক্স, পাই ওয়াই এরকম হতে পারে? কোনোদিন পারে না। বা পাই, ফাইভ, বারবার পাই বলে 3√3 এরকম হতে পারে? পারে না। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল, মানে এটাই আমাদের কারেক্ট অপশন, যেহেতু বলেছে কোনটা আমাদের ইরেশনাল নাম্বার না। এবার দেখো 900, 900 তুমি রুট করবে, তোমার বেরোবে 30। আর 3 4 তো বলে দিলাম, 3 4 5 স্কোয়ার আমাদের সমান হয়, 3 4 স্কোয়ার আমাদের 5 স্কোয়ার সমান। ওটাই আমাদের উত্তর। ঠিক আছে, আর কিছু আছে? চল, আর কোনো অঙ্ক নেই, এটা আমাদের লাস্ট ছিল। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব দিও, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, আর থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য। চলো, নিজেদের যেই রিভিউ বা কিভাবে করলে আর একটু ভালো হয় বা কোন জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে সেটাই কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, টাটা, পরে দেখা হচ্ছে আবার।